বলছে nobody going to give you an offer. Arnold বলছে I said thank you for giving me opportunity despite everybody says no. But that was my dream to go to that university, to stay there, to touch that very campus. I did it. That's it. তার মানে আমাকে মেন্টালি ট্রেন করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, প্রজেক্ট করতে হবে, সি করতে হবে, ফিল করতে হবে, বিলিভ করতে হবে, অ্যাকশন নিতে হবে উইথ এ চয়েস। অ্যান্ড আমি বসে থাকবো, নাথিং গোয়িং টু হ্যাপেন। সো মুশকিলটা হয় আমাদের ক্ষেত্রে, আমরা ধলিত করার হতে চাই না। আমরা গোল্ডেন ধোলাই করার আগে কন্ডিশন করতে যা হবে, পানির নিচে যে চুবাইতে হবে, তার মানে স্কিল ডেভেলপ করতে হবে। ফোকাস অন দ্যাট, পুট সান স্টোন, পানির নিচে চুবাও, মনোমানাইক্যাল ফোকাস, রবিন শর্মা বলে। ওয়েলকাম এভরিওয়ান। আমাদের আজকে খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা হবে কিভাবে আমরা আমাদের মাইন্ডটাকে ট্রেন করতে পারি আমাদের লাইফের যে জার্নিটা বা গোলটা আমরা অ্যাচিভ করতে চাই, সেই জার্নিটা মোস্ট অফ দ্য কেসে একটু হার্ডার একটা জার্নি হয়। সেই হার্ডার জার্নিটাতে আমরা কিভাবে সাকসেস পর্যন্ত লেগে থাকতে পারবো, বিশেষ করে আমরা যখন কোনো একটা কেরিয়ার গোল অথবা আমরা যদি কোনো একটা বিজনেস বা স্টার্ট আপ বা এন্টারপ্রেনিউরিয়াল একটা জার্নি নিতে চাই, সেক্ষেত্রে ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জ চলে আসে। এই জিনিসটা নিয়ে অনেক বছর ধরেই কাজ করতেছেন কামরুল হাসান ভাই, যিনি অনেকটা পরিচিত কোচ কামরুল হাসান ভাই নিয়ে। সো ভাই সম্পর্কে জানবো, উনি কি ধরনের স্পেশাল সাজেশন দেন, যেহেতু শত হাজার মানুষের সাথে উনি কাজ করেন। সো আমাদের কমন প্রবলেমগুলোকে উনি খুব সহজেই সলিউশন সহ ব্যাখ্যা করতে পারেন, সেটা রিলেটেড আমরা আলোচনা করব এবং আমি খুবই এক্সাইটেড এই জিনিসগুলো জানার জন্য। প্রথমে ছোট করে যদি হচ্ছে কামরুল ভাই, আপনার যদি একটু পরিচয় বা আপনার অ্যাক্টিভিটিস সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিয়ে দেন। অলরাইট, থ্যাংক ইউ ঝঙ্কর মাহবুব ভাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আই এম রিয়েলি এক্সাইটেড টু শেয়ার হোয়াট আই হ্যাভ লার্নড। বাট সেক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি বিফোর আই বিগিন, যেটা আমার জন্য কাজ করেছে গতকাল, নট নেসেসারিলি সেটি আমার জন্য আজকেও কাজ করবে বা ভবিষ্যতে কাজ করবে, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, নাম্বার ওয়ান। নাম্বার টু, what worked for me, it may not work for you or others, because two different person, two different perspective. However, having said this, there are something যেটাকে আমরা বলি universal matter, right? Like our mind, like our body, like energy. আমি ওইগুলো নিয়ে কাজ করি যেগুলো অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ম্যাটার। আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, রাইটলি অ্যাডজাস্ট করতে পারি, ইভলভ করতে পারি, দ্যাট ওয়ার্কস মোস্ট অফ দ্য টাইম। So that's my actually বিশেষ দ্রষ্টব্য। সো আমি অ্যাকচুয়ালি আমার কেরিয়ার শুরু 2001-এ। আমি ফুল টাইম জব 2001-এ উইথ HSBC, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ব্যাংক, সেখানে আমার চাকরি দিয়ে শুরু। আর এই চাকরিটা পায়েও একটা ইন্টারেস্টিং কারণ আছে। কারণটা হলো, সংক্ষেপে যদি বলি, আমি তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি ভ্যানিক নামে একটি কোম্পানির ক্রেডিট কার্ড সেল করছিলাম। এটা একটি শ্রীলঙ্কান ক্রেডিট কার্ড কোম্পানি, যেটার বর্তমান নাম হলো লঙ্কা বাংলা ফাইন্যান্স। আমি গুলশানে কার্ড সেল করতে এসেছিলাম 2001-এ। সো এটা আমার থার্ড পার্ট টাইম চাকরি ছিল। ইনফ্যাক্ট আমি পার্ট টাইম চাকরি শুরু করেছি 1997 থেকে। আমি স্ট্রিটে, রাস্তায় বই সেল করতাম, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। তো থার্ড চাকরিতে আসলাম 2001-এ। একটু ইন্টারাপ্ট করতেছি, আপনি যদি আমাদেরকে বলেন যে আপনার তখন বয়স বা পড়াশোনার লেভেলটা বলেন, কারণ 97-কে আমরা আসলে রিলেট করতে পারতেছি না, আনফরচুনেটলি আমরা অনেকের হয়তো জন্ম হয় নাই। আপনি কি স্কুলে ছিলেন, না কলেজে ছিলেন, না ভার্সিটিতে ছিলেন? এই মানে আপনি কন্টিনিউ করেন, সরি ফর দ্য ইন্টারাপশন, তাহলে আমাদের জন্য একটু ইজিয়ার হয়। ভেরি গুড, থ্যাংক ইউ ফর রেজিং। 97-এ আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি। ওকে। আমি 94 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, দিয়ে ঢাকা শহরে এসেছি 94 সালে, এবং আমি ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ব্যাচ 96 সাল। সো 97 সালে আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, যেহেতু আমার বাবা ছিলেন একজন হাই স্কুল শিক্ষক, তো আমার ইনকাম জেনারেট করার জন্য ঢাকা শহরে আমরা 4 ভাই বোন, সো আমার খরচটা যেন নিজেই তৈরি করতে পারি, সেই জন্য অ্যাকচুয়ালি কাজ করা শুরু করেছি। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন। এবং আরেকটু যদি একটু ইন্টারাপ্ট করি, সরি, আপনি কিন্তু ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, অ্যান্ড দিস ইজ আনবিলিভেবল অ্যাট দ্যাট টাইম অ্যান্ড অলসো আনবিলিভেবল টুডে, যে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে নিজের খরচটা নিজে চালানোটা আসলে আনবিলিভেবল লেভেলের হার্ড আর কি, মানে নিজের চলাটা, ইউনিভার্সিটির এক্সপেন্সটা। তো এটা সম্পর্কে আমরা একটু ডিটেল জানতে চাই আর কি। রাইট।
সো এটা আমাদের গল্পের ভিতরেই অবশ্যই আসবে যে মানুষ যেটা চাই সেটা সে করতে পারে জীবনে। তো আমি এটা নিয়ে আসছি যে স্টোরিটা হলো যে আমার থার্ড পার্ট টাইম জব তখন 2001-এ। সো তখন আমার বয়স কত, আমার 1997-এ অ্যাকচুয়ালি আমার জন্ম। সো হিসাব করলেই বোঝা যাবে তখন আমার বয়স কত ছিল। সো ওই যে আমি গুলশানের মতো জায়গায় ক্রেডিট কার্ড সেল করছি 2001-এ, তখন আমার ইউনিভার্সিটি আমি ফাইনাল ইয়ারে, শেষ হয় নাই, অলমোস্ট অ্যাবাউট টু কমপ্লিট। সো ম্যানেজার সাহেব যখন আমাকে দেখছেন যে আমি প্রতিদিন বিগত কয়েক মাস ব্রাঞ্চে আসি এবং তার এমপ্লয়ীদের ক্রেডিট কার্ড সেল করি তার এমপ্লয়ীদের কাছে, ন্যাচারালি একজন ম্যানেজার কিন্তু সে কিন্তু অবজার্ভ করে, বিকজ কে ব্রাঞ্চে আসলো, কতবার আসছে, কত ফ্রিকোয়েন্সি, তার সামনে একটা মনিটর থাকে, সিকিউরিটি দি ক্যামেরা। তো সেখান থেকে দেখে একদিন আমাকে ডাক দিল, এদিকে আসো। আমি তো একটু ভয় পেলাম, আরে কী ব্যাপার, আমাকে কি আসা বন্ধই হয়ে যায় কিনা। আমি ভয়ে ভয়ে তার কাছে গেলাম। আমাকে বলে, এই তুই এখানে চাকরি করবি? আমি বললাম, চাকরি? এইচএসবিসিতে চাকরি করব না? মানে আমি ব্যাপারটা বুঝতে পারছি বস, আমি তো আসলে পড়াশোনা করছি, এখনো শেষ হয় নাই। তুই চাকরি করবি কিনা বল। আমি বস চাকরি করবো। সিভি দেয়, সিভি দিলাম, ইন্টারভিউ নিল অ্যাজ ইউজুয়াল। এইচএসবিসির যে প্রসেস সেখানে গেলাম, রিক্রুটমেন্ট, অ্যাসেসমেন্ট সব কিছু করে আমি চাকরি পেলাম। তো আমার চাকরি শুরু হলো 2001-এ ফুল টাইম। ততদিন আমি কিন্তু 4 বছর পার্ট টাইম কাজ করে ফেলেছি। সো 2001-এ আমার ফুল টাইম চাকরি হলো। দেন ফাস্ট ফরওয়ার্ড আমি চলে গেলাম ব্যাংকিং চাকরি ছেড়ে টেলিকম সেক্টরে। ইট ওয়াজ ভেরি সেক্সি থিং ইন 2003, 4, 5, ভেরি লুক্রেটিভ। থিঙ্ক অ্যাবাউট দিস, যে আজ থেকে 20 বছর আগে টেলিকম। সো ওই গ্লোরিটা আমাকে টেনেছে। সো আমি চলে গেলাম টেলিকম সেক্টরের ভেন্ডর সাইডে, অর্থাৎ আমি কাজ করলাম এরিকসন, ওয়াউই অ্যান্ড জেডটি। এগেন এরিকসন হলো ওয়ার্ল্ডে তখন নাম্বার 1, আমি যাচ্ছি ওয়ার্ল্ডের নাম্বার 2 ব্যাংক থেকে নাম্বার 1 কোম্পানি। সো আমি তখন ওই যে রাস্তায় বই বিক্রি করা থেকে শুরু করেছি ক্রেডিট কার্ড এবং এইচএসবিসির সার্ভিস। এবার আমি কর্পোরেট সলিউশন বিক্রি করি, টেলিকম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, বিগ টাওয়ার, অল দ্য সলিউশনস, যেগুলোর মূল্যমান আমি যদি বলি অ্যানুয়াল সেলস ভলিউম 100 থেকে 1000 কোটি টাকা, বিভিন্ন প্রজেক্ট। সো লার্জার প্রজেক্ট ডিল করা শিখেছি বলে মনে হচ্ছে। ওরা আমাকে ট্রেনিং দিয়েছিল, বাই দ্য ওয়ে। অল দিস কোম্পানি আমাকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়না, হংকং পাঠিয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, সেমিনার, সিম্পোজিয়ামে। তারা আমাকে ট্রেন করেছে, কেন আমি তো টেকনোলজি সেল করছি। আমার ভিতরে ওই শেখার আগ্রহটা ছিল, কেননা আমি ছোটোবেলা থেকে খুব ভালো স্টুডেন্ট ছিলাম। দ্যাটস ওয়াই ঢাকা কলেজে আসতে পেরেছি। বাট পয়েন্ট সেটা না, পয়েন্ট হলো যে আমি শিখেছি এবং একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করে যে জিনিসটুকু জানা প্রয়োজন টেলিকম সেক্টরে, আমি পড়ে সেটাকে নিয়ে আমি টেলিকমে যারা ডিসিশন মেকার তাদের কাছে গিয়ে ব্রিফ করতাম, বস আমরা যদি এ ধরনের সলিউশন নিয়ে আসি বাংলাদেশে মনে হয় বেটার হয়। সো কনসালটেটিভ অ্যাপ্রোচ। তো এভাবে আমি টেলিকম সেক্টরে কাজ করলাম, ফাস্ট ফরওয়ার্ড অনেক কিছু শিখলাম, দেশে বিদেশে গেলাম। আমি আবার ব্যাংকিং সেক্টরে চলে আসলাম 2012 সালে ব্র্যাক ব্যাংকে। সো 2012 থেকে 2017 ব্র্যাক ব্যাংকে চাকরি করলাম এবং মোটামুটি আমার ক্যারিয়ারের একটা বড় সড়ো কিছু অর্জনও করলাম এই ব্র্যাক ব্যাংকে এসে। দুটো অর্জন, একটা হলো আমি চেয়ারম্যানস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলাম স্যার ফাজলে হাসান আবেদের কাছ থেকে, 7000 এমপ্লয়ির বেস্ট এমপ্লয়ি কর্পোরেট ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে। অ্যাজ অফ নাও ইন দ্য ব্র্যাক ব্যাংকস হিস্টোরি নোবডি অ্যাচিভড দ্যাট অ্যাওয়ার্ড ফ্রম কর্পোরেট ব্যাংকিং ডিপার্টমেন্ট। সো সেরকম একটা অ্যাচিভমেন্ট পেলাম। অ্যাট দ্য সেম টাইম আমি রানা প্লাজার ঘটনা মনীষা মনে আছে। সো রানা প্লাজার যারা আসলে প্রাণ হারিয়েছে, ওই ফ্যাক্টরিতে প্রাইমার্ক নামে একটা কোম্পানি ছিল, তারা আউটসোর্স করতো নিউ ওয়েব বাটনস সেকেন্ড ফ্লোরে। সেই ফ্যাক্টরি 220 জন মানুষ মারা যায়। তো আমার ক্লায়েন্ট ছিল প্রাইমার্ক। সো তাদের সাথে আমি কাজে নেমে যাই, রানা প্লাজার যারা আহত বা নিহত হয়েছে তাদের পরিবারবর্গকে সাহায্য করার জন্য। 3800 লোককে আমরা সাহায্য করবার জন্য প্রাইমার্ক, তাদের সাথে আমি কোঅর্ডিনেশন, আমি হয়ে গেলাম কোঅর্ডিনেটর। আমি কোঅর্ডিনেশনে কাজ করা শুরু করলাম। 3800 লোকের বিকাশে অ্যাকাউন্ট করানো হলো। পরবর্তীতে ওই যে 220 জন মানুষ যারা মারা গেল তাদের ফ্যাক্টরি নিউ অ্যাপার্টমেন্টস, এই 220 জন মানুষের যারা সাহায্য পেতে পারে, হু আর দে, তাদের নিকট আত্মীয়, এরকম মানুষ খুঁজে বের করা হলো 940 জনের মতো। একটা রিগোরাস প্রসেস, তাদেরকে প্রাইমার্ক এবার দীর্ঘমেয়াদী সহায়তা দিবে। তো এরকম একটি প্রজেক্ট আমি 2 বছর কাজ করলাম, যেখানে তারা 120 কোটি টাকা ডাইরেক্টলি তাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিল। এবার আমি ব্র্যাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে দিলাম, বিকাশ অ্যাকাউন্ট করে দিলাম, ডিজিটাল ট্রানজ্যাকশন হলো। লন্ডন থেকে টাকা আসলো, তাদেরকে ব্র্যাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে দেওয়া হলো এবং বিকাশ অ্যাকাউন্ট করে দেওয়া হলো।
উইদাউট এনি হিউম্যান টাচ মানি গোস ডাইরেক্টলি টু দ্যাট ব্যাংক। সো আমাদের কারো হাতে কোনো পয়সা আসে নাই। লেট ইট বি ভেরি ক্লিয়ার। 120 কোটি টাকার প্রজেক্ট। আমি গল্পটা এই জন্যই বললাম, দেখুন এই কাজটা করতে গিয়ে আমার জীবনের গতি পাল্টে গিয়েছে, আমার জীবনের চিন্তা শক্তি পরিবর্তন হয়ে গেছে। কেন? এত এত মানুষ মারা গেছে যারা এসছে এত এত সহযোগিতা পাবে, এই টাকাগুলো যখন তারা নিতে এসছে তাদের সাথে আমি আমি কাউন্সেলিং করছি। প্রাইমার্ক থেকে আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ক্লোজ ডোরে। আমি তাদের দুঃখের কথা শুনছি, কেউ মা হারিয়েছে, কেউ বোন হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে। কিন্তু আমরা প্রাইমার্ক টাকা দিতে এসছি, সে টাকা চায় না, তার কাছে টাকাটা গুরুত্বপূর্ণ নয়, অবশ্য অজরে কাঁদছে। এরকম 900 মানুষের কান্না যখন আপনি শুনবেন, দেখবেন, দিনের পর দিন কাউন্সিলিং করবেন, আপনার ভিতরে জগৎ শিফট হবে ট্রিমেন্ডাসলি। সো দ্যাট ডে আই ডিসাইডেড ইটস এনাফ, আই এম গোয়িং টু ডু হোয়াট আই লাইক। এই যে মানুষের জীবনে ইম্প্যাক্ট তৈরি করতে পারাটা আমার ভিতরে ডিফারেন্ট একটা দুয়ার খুলে দিয়েছিল, যে না এটাই আমার শান্তি, এটাতেই আমি আমার প্রেরণা খুঁজে পাই। আই অ্যাম গোয়িং টু ডু দ্যাট। So, in 2017, I quit bank. Enough, I have got my path, and that's it, I'm going to do that. So, ওইভাবেই 2017 চাকরি ছাড়লাম। I became trainer, speaker and coach. হ্যাঁ, আমার ভিতরে কিছু একটু যোগ্যতা ছিল, আমি ডিবেট করতাম ছোটোবেলা থেকে, আমি সেলসে কাজ করেছি, রাস্তাঘাটে মানুষের কথা শুনেছি, অফিসের মানুষের নেগলেক্টেড হয়েছি, রিজেকশন শুনেছি, নো শুনেছি, অপমানিত হয়েছি। সো অনেকটা সয়ে গেল। তারপরে আমি চাকরি ছেড়ে, আমি কি সব জানি না? আমি কিছুই জানি না। আমি আমেরিকাতে গেলাম, জন সি ম্যাক্সওয়েল থেকে সার্টিফিকেশন এলাম কীভাবে ট্রেনার, স্পিকার অ্যান্ড কোচ হতে হয়। এটা ফ্লোরিডা বেসড অর্গানাইজেশন, সেখানে গেলাম। হার্ভার্ড ইউনিভার্সিটিতে গিয়ে লিডারশিপ কোচিং স্টাডিজের কোর্স করলাম, ফিজিক্যালি প্রফেশনাল বিজনেস কোচিংয়ের উপরে কোর্স করলাম আমেরিকাতে। সো ফিরে এসে আমি কোচ হয়ে গেলাম। সো এই হলো আমার জার্নি শুরু। এরপরে আমি শিখছি প্রতিদিন, বিভিন্ন দেশে বিদেশে গিয়েছি, কোর্স করেছে, আমার জার্নি ওখান থেকে শুরু। সো দ্যাট ইজ ওভারঅল আমার অ্যাকচুয়ালি কেরিয়ার অ্যাজ অফ নাও। ওয়াও, দিস ইজ মানে রোলার কোস্টার জার্নি বিভিন্ন অ্যাঙ্গেলে। বাট আমি স্টিল ওয়ান্ট টু কিউরিয়াস টু নো অ্যাবাউট লাইক আপনার ইউনিভার্সিটি লাইফটা। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট হচ্ছে যেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি যে এক্সপেরিয়েন্সড ফ্রেশ গ্র্যাজুয়েট। সো আপনার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে আর কি। আপনি একটা ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনি আপনার নিজের লিভিং এক্সপেন্স হ্যান্ডেল করতেছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি বিভিন্ন ধরনের আর্নিং করার চেষ্টা করতেছেন, সেটা ক্রেডিট কার্ড সেল করে হোক বা অন্যান্য জিনিসগুলো সেল করে হোক। ও তখনকার আমলে এনসাইক্লোপিডিয়া, এই বিশাল সাইজের বই একটা বিক্রি করতে পারলে মোটামুটি 1 মাসের কামাই হয়ে যায়, এরকম একটা বিষয় আর কি। অনেকগুলো ভাগ ছিল আর কি। উইকিপিডিয়ার কাইন্ড অফ প্রিন্টেড ভার্সন বলা যেতে পারে তখনকার আমলের। অত বড় উইকিপিডিয়া না, কিন্তু মাইক্রোসফটের এনসাইক্লোপিডিয়াটা বিক্রি করার জন্য অনেক মানে কিছু কিছু ওয়ার্কফোর্স কাজ করতো। তো দুটো জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট, যে এটা তো আপনার কাছে কিভাবে আসলো যে ওকে দিস ইজ অ্যান অপরচুনিটি টু সেল? এটা কি আপনার কাছে রেডিমেড আসছে, নাকি আপনি ওই স্টুডেন্ট অবস্থায় আপনাকে ইনকাম করতে হবে, আপনাকে সার্ভাইভ করতে হবে ফ্রম এ টিচার, যে হাই স্কুলের টিচার? আমার বাবাও টিচার, তো আমরা জানি, এবং আমরা 5 ভাই বোন, সো আমরা বুঝি যে আসলে 5 ভাই বোন টিচারের সন্তান হিসাবে টাকা কতটুকু আসে এবং কতটুকু আসলে সব স্টুডেন্ট সবাই যখন ভাই বোনরা পড়তেছে সেখানে আসলে করণীয় কতটুকু আছে। সো হোয়াট ড্রাইভস ইউ টু দোজ অ্যাক্টিভিটিস, এবং আপনি কিভাবে এটা পাইছেন? কারণ আমরা কিন্তু খুঁজে পাই না, সবারই কিন্তু একটা নিড আছে বা অনেকেরই একটা এক্সপেকটেশন আছে, ওকে আই ওয়ান্ট টু ডু সামথিং, কিন্তু ম্যাক্সিমাম ওটুকু পর্যন্ত যেতে পারে না। এটা নিয়ে আমরা একটু প্রথমে আলোচনা করতে চাই, তারপরে এই রিলেটেড আমরা আরেকটু আলোচনা করবো আর কি। সো দিস গনা হেল্প, লাইক দ্য ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, হয়তো ডিজিটাল হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, বাট কোর নিডটা এবং কোর চ্যালেঞ্জটা কিন্তু স্টিল প্রিটি মাচ সেম আর কি। ইভেন ফেসবুক আসুক না আসুক, ডাজেন্ট ম্যাটার। কাজ আগেও যেমন খুঁজে পাওয়া যেত না, এখনো খুঁজে পাওয়া যায় না। আবার কিছু মানুষ তখনও করে ফেলতো, কিছু মানুষ এখনো করে ফেলে। সো মানে অ্যাজ এ কোচ হু ওয়েন্ট থ্রু দোজ জার্নি, লেটস শেয়ার ইয়োর জার্নি অ্যাজ ওয়েল এজ দ্য লার্নিংস ফর আস, দোজ কিডস হু আর গোয়িং টু দ্য ইউনিভার্সিটি অর কলেজেস রাইট নাও। ট্রু, ধন্যবাদ। আসলে আমিও আমার 4 ভাই বোনের আমি সবচেয়ে বড়। তো যখন ঢাকাতে আসি, স্বাভাবিকভাবে আমার বাবার তখন বেতন ছিল 3200 টাকা, হ্যাঁ, 94 সালে। একজন হাই স্কুল, সেটা সরকারি হাই স্কুল না। সো বুঝতেই পারছেন 4 ভাই বোন। সো আমাকে কাজ করতে হবে। সো দ্যাট ইজ দি নাম্বার 1 থিং।
সো এখন আমি তখন আমি পেপার পড়তাম, আমি ইত্তেফাকে দেখলাম এরকম আহ, যারা চ্যালেঞ্জ নিতে আগ্রহী, যারা জীবনে বড় কিছু করতে আগ্রহী, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে গড়ে তোলা হবে। এরপর একটা ছোট্ট অ্যাড ছিল ইত্তেফাকে, তখন ইত্তেফাক কিন্তু ভেরি ফেমাস, সমস্ত চাকরি বিজ্ঞাপন। সো আমিও দেখছি, এই বিজ্ঞাপনটা দেখে আমার চোখের নজরে পড়লো যে আমার তো জীবনে স্বপ্ন আছে, যে স্বপ্নের কারণে আমি ঢাকাতে এসেছি, আমি ঢাকা কলেজে পড়েছি এবং সে স্বপ্ন আমাকে তাড়িয়ে বেড়ায়। আমার তো স্বপ্ন আছে, তাহলে এরা আমাকে প্রশিক্ষণ দেবে। এবং ওখানে বলা আছে যে ব্রিটিশ ব্রিটিশ জেন্টলম্যান উইল বি ট্রেনিং দোজ ফিউ সিলেক্টেড, জেনুইন সাদা চামড়া ব্রিটিশ। তো ওখানে বলা আছে যে এ ব্রিটিশ ম্যান উইল ট্রেন। সো সো ইফ ইউ আর রেডি ফর দ্যাট, ওই কিছু কোয়ালিফিকেশান, যে ওই অ্যাটিটিউড এবং ওই মানে ওইটুকু বোঝার ক্ষমতা, ওকে ফাইন, আই এম রেডি, আই হ্যাভ এ বিগ ড্রিম। আমি গেলাম, ভদ্রলোক স্ক্রিনিং করে আমাকে, আমি তো যা জিজ্ঞাসা করে, ভাই আমার তো হারানোর কিছু নেই, আমি তো গ্রাম থেকে আসছি, হ্যাঁ ঢাকা শহরে, রাইট, হারানোর কি আছে, বলি হবে না হলে নাই। সো সমস্ত পর্ব পার করলাম, আমাকে প্রশিক্ষণ দিল এবং আই ডিড ওয়েল তার চোখে। রাস্তায় নামিয়ে দেওয়া হলো। ওই যে প্রশিক্ষণ, ওই প্রশিক্ষণ না পেলে হয়তো বা আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আই ওয়ান্ট টু গিভ ডিউ ক্রেডিট টু দ্যাট ফান্ডামেন্টাল ট্রেনিং, how to handle negativity, how to handle the challenges, how to handle the rejection, how to handle, you know, all of this জীবনে ফেলে দিবে কীভাবে উঠতে হবে। সো ওই ব্রিটিশ জেন্টলম্যান এই ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখিয়েছিল, যেটা আমাকে রেডি করেছিল, প্রিপেয়ার্ডনেস। সো তারপর রাস্তায় নামিয়ে দিয়েছে, রাস্তা থেকে আমি অফিসে চলে গেছি, অফিস থেকে আর এক অফিসে গিয়েছি, ঠিক কর্পোরেট আমি কাজ করলাম। সো ওই ট্রেনিংটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং হাঙ্গারটা আমার ছিল বিকজ আই নিড ইট। আমাকে কে অ্যাকচুয়ালি ওই সময় আমাকে অ্যাকচুয়ালি টিউশনই দিবে, এই ছোকরা, আমি তো আসলে ওরকম কেউ না। সো আমাকে বাঁচতে হয়েছিল এমন কাজ যেটা আমাকে একটা সিঁড়ি দিবে। তো আমার কাছে মনে হলো যে আমি অ্যাসেস করেছিলাম সত্যিকার অর্থে যে আমি যদি টিউশনই করি আমি হয়তো কিছু টাকা পাবো, বাট তখন টিউশনি আমার জন্য ডিফিকাল্ট, আমার তো ওইরকম ব্যাকগ্রাউন্ড না, রাইট। আমি মাত্র কলেজ থেকে পাশ করলাম, আমাকে কেন টিউশনি দিবে? কানেকশন নাই সো তো। টিউশনি পাইতে গেলে হচ্ছে যে আমারও এই চ্যালেঞ্জটা ছিল যে আসলে টিউশনি আসে শুনি রাস্তায়, কিন্তু আসলে মানে টিউটর চাই এরকম বিজ্ঞাপন পাওয়া যায় না। মানে কিছু মিডিয়া আছে ওগুলো সুবিধাজনক না। সো সব মিলিয়ে আসলে টিউশনি একরকম একটা র্যান্ডম একটা কিট, যার আসলে অত রিলেটিভ নাই, কানেকশন নাই, সিনিয়র ভাই নাই বা কানেকশন নাই, তার জন্য টিউশনি পাওয়া কিন্তু অত ইজি না আর কি। যতটা মনে হয় যে প্রচুর টিউশনি আছে, আমি নিজেও এই জিনিসটাতে ফেস করছি, এটা সময় লাগছে টিউশনি পাওয়ার ক্ষেত্রে। সো ইটস নট স্ট্রেট ফরওয়ার্ড যে টিউশনি পাওয়া যায়, বা অনলাইন তো তখন কিছুই ছিল না। সো সেই হিসাবে আর কি। এবং আরেকটু আমি ইন্টারাপ্ট করার একটা বড় কারণ হচ্ছে যে আপনার যে ফার্স্ট ট্রেনিংটা, সেই ট্রেনিংটার কি লেসনগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন আর কি। কারণ আমাদের সবারই হচ্ছে একটা বিষয় যে আমি কোনো কিছু ট্রাই করব না বিকজ ট্রাই করলে ফেল হইতে পারে বা রিজেকশন হইতে পারে। ইন্টারভিউ থেকে একটু রিজেক্ট করে দিছে, আমি কোনো একটা জিনিস চাইছি রিজেক্ট করে দিছে, বা কোনো একটা জিনিস হয়তো আমার কাছে মনে হচ্ছে আমি ডিজার্ভ করি, কেউ একজন দেয় নাই, বাস আমরা হতাশ হয়ে পুরা মানে ফাটাবাস হয়ে পড়ে থাকি, এরকম একটা বিষয় আর কি। সো ওই ট্রেনিংটা দিস ভেরি আর্লি স্টেজ, ইউ ফ্রেশ অ্যান্ড ইউ হ্যাভ দ্য হাঙ্গার। সো হাঙ্গারটা অনেকটা বড় ড্রাইভিং ফ্যাক্টর, বিকজ ইউ নিড টু সার্ভাইভ। এটা হচ্ছে বড় বিষয়। কিন্তু অলসো কি লেসনগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন যে ফার্স্ট ডোর টু ডোর সেলস ইজ দ্য হার্ডেস্ট ফর্ম অফ দ্য সেল আর কি, যেটা ইন পার্সন ডোর টু ডোর সেল ইজ হার্ডেস্ট ফর্ম অফ সেলিং। কারণ রিজেকশনটা অন ইউর ফেস, আমি মেসেজ দিলাম আপনি কিছু রিপ্লাই দিলেন না, ওটা কিন্তু গায়ে লাগে না। বা আমি ফোন দিলাম আপনি ধরলেন না, সেটা আলাদা হিসাব। কিন্তু আপনি গেলেন, একজন বললেন, কথা না বলে চলে গেল বা গালি দিয়ে চলে গেল, মানে সবাই তো আর ভদ্রভাবে বলে যায় না যে ভাই আমি এখন নিব না, দয়া করে এখানে রেখে দেন, এরকম না। আরে ধুত কোত্থেকে আসছে, কোত্থেকে এগুলো এসে ঢাকা শহর নষ্ট করে ফেলছে, মানে দোজ কাইন্ড অফ থিংস অফ মানে অন দ্য ফেস রুড রিজেকশন, and maybe 5 out of 10 goes that direction or some number আর কি। সো ওই র ফিলিংস গুলো অ্যান্ড কি লেসন গুলো যদি আমাদেরকে শেয়ার করেন, আই থিঙ্ক দোজ আর ভেরি ভেরি নেসেসিটি ফান্ডামেন্টালস রিগার্ডলেস হোয়াট এভার ইজ ইউর প্রফেশন। ট্রু। এটা প্রথমত 27 বছর আগের ট্রেনিং, হ্যাঁ, 97 and 2024। সো প্রথমত আমার যেটা মনে আছে যে সামারি প্রথম পার্টটা ছিল যে মানুষ 10 জনের 10 জন তোমাকে রিজেক্ট করতে পারে, না বলবে, আর ইউ রেডি টু ফেস ইট।
দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং উনি আমাদেরকে বলেছিলেন, আমার মনে আছে, যে মানুষ তোমাকে সবাই না করবে, উড ইউ লাইক টু ট্রাই ফর দি নেক্সট। সো ধরে নাও ভেরি পাওয়ারফুল, মানে ইউ হ্যাভ নাথিং টু লুজ এনিমোর, যে 10 জন রিজেক্ট করবে, অসম। 10 জন রিজেক্ট করবে। নাও কোয়েশ্চেন ছিল, উড ইউ লাইক টু ট্রাই? ইয়েস, আই ওয়ান্ট টু ট্রাই। ওকে, ফাইন। সো 100 জন ট্রাই করে মেবি 1 জন বা 2 জন ইয়েস বলতে পারে, নাও বলতে পারে। উড ইউ লাইক টু ট্রাই? ইয়েস, আই ওয়ান্ট টু ট্রাই। সো এটা ছিল ওনার পুশ করার একটা ক্রাইটেরিয়া, যে সবাই না করবে, আর ইউ উইলিং টু ট্রাই? বিকজ ইউ ডোন্ট নো হু ইজ গোয়িং টু সে ইয়েস। সো প্রথমত পুশ করে দিয়েছিল আমাদেরকে যে সবাই তোমাকে রিজেক্ট করবে। সো দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 ছিল how to connect with people looking eye to eye and smiling face. ধরে নাও তোমাকে রিজেক্ট করে দেবে, still you look at his eyes and give a smile, as say if thank you, nothing has happened. Nothing has happened. Thank you. Thank you. As if nothing has happened. You see, এটা উনি আমাদেরকে বারবার মক করেছিলেন, বারবার say it, say it, say it. উনি রিজেক্ট করছেন, say it, রিজেক্ট করছেন, say it, রিজেক্ট করছেন, say it. So you see, the very facial powerful training, expression, very powerful training. এবং you don't say like thank you so much. You don't say like just say thank you for listening. মানুষ শক্ত হয়ে যায় যে মানে এই পরও থ্যাংক ইউ বলতেছে এবং স্মাইলটা ধরে রাখতেছে, মানে তখন সে কিন্তু নিজের ভিতরে একটু খারাপ লাগে, বা মানে sometimes they change their decision too because of this attitude. কিন্তু এক্স্যাক্টলি। সো এই ফান্ডামেন্টাল লেসন দিয়েই আমাদেরকে তৈরি করা হয়েছিল, যে তোমাকে না করবে, বাট ইউ সে স্মাইলিং ফেস অ্যান্ড সে থ্যাংক ইউ অ্যান্ড ভেরি ওয়ার্ম ভয়েস। সো এই যে ভয়েসের ওয়ার্ম, ফেশিয়াল এক্সপ্রেশনের ওয়ার্মনেস অ্যান্ড ওয়েলকামিং, সো এই যে অ্যাটিটিউড, এইটা আমাদেরকে ইনস্টিল করেছিলেন লাইফকে প্রোগ্রামিং। এটা লেট মি টেল ইউ, এটা আমি পরে বুঝেছি one of the famous person in the world, আর্নল্ড শোয়ার্জনেগার, একটা বই পড়তে গিয়ে, টোটাল রিকল বইতে আর্নল্ড শোয়ার্জনেগার বলছেন যে, সে তার লাইফ স্টোরি বলছে যে এই বইতে এই কথাটুকুই, যে সে যখন আমেরিকাতে গেল এবং মুভি স্টার হতে চেয়েছিল, রাইট, এভরিবডি লাফড অ্যাট হিম। তার অ্যাকসেন্ট খুবই এখনো বাজে আর কি, আগেও বাজে ছিল, এবং তার নাম এবং তার দত্তের মতো চেহারা, বলছে নোবডি গোয়িং টু গিভ ইউ অ্যান অফার। আর্নল্ড বলছে, I said thank you for giving me opportunity despite everybody says no. Arnold says it in his book. আমি এতদিন পরে সেটা বুঝলাম যে actually that was the psychological matter. The British gentleman trained us. The same rejection face say thank you, yes, thank you. So এটা আমাকে actually, so you know, when এরকম জিনিস মানুষকে যখন ট্রেনিং দেয়, বুঝে ফেলি, তখন অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইউ উইল ট্রাই। সো এটা করতে গিয়ে আমার চোখ খুলেছে, নাক খুলেছে, কান খুলেছে, সব খুলেছে, চামড়া মোটা হয়েছে বা শিখেছি। সো আমি এইটা করতে গিয়ে অ্যাকচুয়ালি আমি দেখেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং এরকম একটা বড় ইউনিভার্সিটি, সেখানে ছেলেমেয়েরা পড়তে আসে, বনানী, ইমাজিন দিস ফ্যাক্ট। সো তখন আমার ভিতরে স্বপ্ন জাগলো যে আমিও এখানে পড়তে চাই। সো আমি এখানে পড়ার স্বপ্ন আছে। ফাস্ট ফরওয়ার্ড 2006-এ যখন আমার অফিস এরিকসন, আমার অফিসের বিল্ডিং হয়, নর্থ সাউথের 2টা বিল্ডিং পড়ে সারিনার মাঝখানে। সো আমার পাশেই হলো এসএমসি টাওয়ার, তাও নর্থ এরিকসনের বিল্ডিং। সো ওই স্বপ্নটা পূরণ করার জন্য তখন আমি গাড়ি কিনে নর্থ সাউথে গিয়ে ভর্তি হয়ে আমি আবার MBA-টা ওখান থেকে শেষ করি। সো ওই যে চাইলে যে হয়, এটা আত্মবিশ্বাস হয়ে গেল। আমি চেয়েছিলাম ঢাকাতে আসতে, ঢাকা কলেজে পড়তে, দ্যাট হ্যাপেন্ড। আমি চেয়েছিলাম নর্থ সাউথে পড়বো, আমি চেয়েছিলাম নিজের স্বপ্ন পূরণ করবো, হ্যাপেন্ড। ডিসপাইট আমার সার্টিফিকেট তখন রেডি হয় না, আই গট এ জব ইন HSBC, হ্যাপেন্ড। তার মানে আসলে আউটার বাধা কোনো বাধা না, বাধাটা অ্যাকচুয়ালি ইনসাইড দ্য মাইন্ড, যে ডু আই বিলিভ ইটস পসিবল, অর আই ডোন্ট বিলিভ, ইয়েস ইটস নট পসিবল also, right? Both is correct. আমি যদি মনে করি it's possible, correct. আমি যদি মনে করি it's impossible, correct.
True, true, Both true. is Very correct. powerful, very powerful. So that actually led me to actually, thinking different, thinking bigger, dreaming bigger. So that day, ওই সময়টায় I decided যে আমি নর্থ সাউথে পড়তে পারলাম, then let me decide to go to Harvard University in some day. So ওইটারই একটা রিফ্লেকশন, পরবর্তীতে আমি যে কোর্সটা করতে গিয়েছিলাম, it might be short course, but to me it's a big thing, touching my dream. অনেকে বলতে পারে যে শর্ট কোর্স, কামা তুমি গ্র্যাজুয়েশন করো নাই। ওয়েল, ফাইন, but that was my dream, to go to that university, to stay there, to touch that very campus. I did it. It doesn't matter how many days. Matter is I had in my mind, and Almighty আমাকে সেই সুযোগ করে দিয়েছে সেই জায়গাটা যাওয়ার। দ্যাটস ইট। এটার মাধ্যমে আমি মনে করি যে আসলে আমাদের জীবনটা ইভলভ হয়। সো আই ইভলভড ফ্রম দেন অন। সো ওই লেসনটা হচ্ছে ওইটাই, দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ ইভলভ। আপনার আমরা আরেকটু যদি করতে চাই, আমরা যেই জায়গাটাতে হচ্ছে আমাদের একটা বড় প্রবলেম কাজ করে সবার ক্ষেত্রে, এভরিবডি নোজ দেয়ার আর অপরচুনিটিস, অ্যান্ড অপরচুনিটিস নট অনলি লাইক লিমিটেড টু সারাউন্ডিং অ্যাট ইউ, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অপরচুনিটি আছে, এবং প্রিটি মাচ এভরিবডি নোজ হোয়াট দে হ্যাভ টু ডু। কিন্তু ফিয়ার অফ ফেলিউর একটা প্রবলেম কাজ করে, অথবা তারা কিছুটা ট্র্যাকশন পাওয়ার পরে ওদের আরেকটু প্রসেসের ভিতরে কোনো একটা চ্যালেঞ্জ চলে আসে, অথবা কিছু একটা তাদের মতো করে হচ্ছে না, দে গট ডিস্ট্রাক্টেড অ্যান্ড লুজ দ্য কনফিডেন্স। সো দুই ধরনের সমস্যাটা হয়, একটা বড় পোর্শন থাকে তারা স্টার্টই করে না, আর একটা বড় পোর্শন হচ্ছে স্টার্ট করার মেবি মানে 10% 20%-এর মধ্যেই দে মেক দের আর্লি কনক্লুশন উইদাউট গিভিং এনাফ ট্রাই। সো ইটস কাইন্ড অফ লাইক অলসো ইদার তাদের কাছে ফিয়ার অফ ফেলিউরটা চলে আসতেছে, অথবা দে গট ইন এ ফিকল মাইন্ডের অথবা ডাউটফুল মাইন্ডে চলে আসে, আচ্ছা আমি কি পারবো, আমার দ্বারা কি হবে। সো এই কনফিউশনগুলো কিভাবে ডিল করতে হয়, আপনার লাইফের শত শত কেসে এই ধরনের সিচুয়েশন ডেফিনেটলি আসছে। সো মানে হাউ ডু ইউ হ্যান্ডেল ইট আর কি? ওকে, ফ্যান্টাস্টিক। এটা আমি 2008-এ একটি কোর্স করেছিলাম, হোজে সিলভা লাইফ সিস্টেম অ্যান্ড সিলভা ইনটিউশন সিস্টেম। সিলভা মেথড ওর অনেক, হ্যাঁ সিলভা মেথড অনেক পপুলার আর কি, এটা অনেক অনেক পপুলার, এখনো চলে, প্রায় 70-80 বছর বা 100 বছরের মতো হয়ে গেছে মানে হোজে সিলভা, এরকম কিছু অনেক দিন ধরে আসতেছে, বাট এটা খুবই একটা ইন্টারেস্টিং। আমি 2008-এ কোর্সটা করি, 4 দিনের কোর্স। এই কোর্সটাতে হোজে সিলভা যে টেকনিকটা শেখায়, ব্যাপারটা হলো যে থিয়েটার অফ মাইন্ড। আমরা যদি বলি যে আওয়ার মাইন্ড ইজ এ থিয়েটার, সো ওই থিয়েটারে আমরা যা কিছু প্রজেক্ট করতে পারবো, দ্যাট ইজ ইন দ্য ফিউচার, প্রজেকশন ইজ ইন দ্য ফিউচার। তখন when it appears, so I am actually visualizing, so it is happening in a fraction of second inside my mind. So then Jose Silva next thing holo tar mane you visualize through the project, through the using your mind power. It's very easy. What do you want to achieve? আমি আমার ক্লায়েন্টদেরকে প্রশ্ন করি যখন বিজনেস কোচিং করাই, এন্টারপ্রেনিউর অর দ্য টপ লেভেল, আপনি কি অ্যাচিভ করতে চান ইন দ্য নেক্সট 1 year? 1 বছরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? ইয়োর ফাইন্যান্সিয়াল গোল কি, ইয়োর হেলথ গোল কি, ইয়োর রিলেশনশিপ গোল কি, রাইট? আর 5টি ইম্পর্টেন্ট জিনিস বলেন, আপনি বলেন কি আপনি অ্যাচিভ করতে চান। সো তার মানে তখন আমি তাকে শেখাই, ওকে ক্যান ইউ সি দ্যাট ইনসাইড দ্য মাইন্ড? যদি কেউ দেখতে পারে, ইট ইজ ইজিয়ার ফর হিম টু অ্যাচিভ, বিকজ যদি দেখতে পারে, হোজে সিলভা বলছে যে ইয়োর মাইন্ড হ্যাজ কনসিভড, মাইন্ড কনসিভ করে ফেলেছে, প্রেগনেন্ট হয়ে গেছে, বিকজ ইউ ক্যান সি ইট। সো ফার্স্ট 50% ইজ ডান, মাইন্ড ইজ প্রেগনেন্ট। সো মাইন্ড যদি প্রেগনেন্ট হয়, ইমাজিন একটা মানুষ যখন মাদার্স যখন প্রেগনেন্ট হয়, হোয়াট টু ডু নেক্সট? ক্যারি ইট, nurture it, take care of it, be careful. So এই যে সাইন্টিফিক প্রসেস, তার মানে আপনার মাইন্ড হয়ে গেছে, এদিকে প্রেগনেন্সি হয়ে গেছে, এবার আপনি নার্চার করেন, টেক কেয়ার করেন, কষাসান, তাকে নিউট্রিশন দেন। সেম থিং হ্যাপেন ফর দ্য গোল। আপনি চান, আপনি এটা করতে চান, নাও হোয়াট ক্যান ইউ ডু টু মেক ইট হ্যাপেন?
সো তখন আমরা দেখি যে হোয়াট আর দি অপশনস তার কাছে অ্যাভেলেবল। বুঝে সিলভার টেকনিক হলো যে এবার ওই জায়গাটা যেতে গেলে what you need to do. Can you see that bridging the gap from now to the future? Jose Silva technique holo see that in detail in your mind's eye. See that color, texture. For an example, kemon gari chan? Can you see that color? BMW car, it's a logo. Can you see the inside texture, the fragrance, right? Or the house, okay, what kind of house? Can you see that house? Look at this house, right? Inside the mind, all the detail. So it হলো একটা প্রসেস বলছি। যখন মাইন্ডে এই জিনিসগুলো ডিটেইল করে দেওয়া হয়, the amazing thing happens, mind starts believing. Because সায়েন্স বলছে যে মাইন্ড অ্যাকচুয়ালি বুঝতে পারে না হোয়াট ইজ নাও অ্যান্ড হোয়াট ইজ ফিউচার। ওকে, টেস্ট কেস নাম্বার 1 আমি যদি বলি যে ইমাজিন একটা তেঁতুল, আপনি তেঁতুল খেয়েছেন না? কতদিন আগে তেঁতুল খেয়েছেন? আচ্ছা, তেঁতুলের টেস্টটা কেমন? অনেক আগে খেয়েছি, বাট জানি মানে ট্যাঙ্গারিন টাইপের কিছু একটা আর কি, যে টক তেঁতুলের গাছে আমি উঠেছি, তেঁতুল খেয়েছি। ইউসি, এই কথাটা বলার সাথে সাথে আপনার মুখে কিছু কিছু এসছে। ইয়েস, ট্রু, সেটা আসছে, স্লাইভা এসছে। ইউসি, আওয়ার ব্রেইন অলরেডি কনসিভড হয়ে গেছে, আমি কিন্তু তেঁতুল খাই নাই, বাট আমার মুখে স্লাইভা আসছে। এটাই বলতে চাচ্ছি যে আমরা যখন মাইন্ডকে এই জিনিসগুলো দেই, মাইন্ড গেট কনফিউজড অ্যান্ড হি থিংস ইট ইজ রিয়েল নাও, বাট আই এম নট ইটিং তেঁতুল নাও। দ্য সেম থিং, বাট তুমি এবার মাইন্ডকে কন্টিনিউয়াস বেসিসে দেখাও, বলাও, শোনাও, দেখাও, বলো, শোনাও এবং ফিল করো যে ইট ইজ হ্যাপেনিং। এবার সিক্রেট হলো ইট ইজ হ্যাপেনিং নাও। তেঁতুল আমি খাচ্ছি এখন, তার মানে মুখে চলে আসবে। সো এই জিনিসটা যখন ট্রেন করা হয়, দ্য মাইন্ডস মেন্টাল থিয়েটার অফ দ্য মাইন্ড, তখন মাইন্ড কন্ডিশন হয়ে যায়, বডি বিলিভ করা শুরু করে। বিকজ আমার যে ব্রেইন, এটা সমস্ত জায়গায় মেসেজ দেওয়া শুরু করে, লোক এই লোকের জন্য এইটা প্রস্তুত হচ্ছে, গেট সেট রেডি। তেঁতুল খাবে, ওকে মুখে তেঁতুলের জন্য প্রিপারেশন তৈরি করে দাও। সেম থিং, ও এটা পেয়েছে, বডি রেডি। তো বডিকে তৈরি করে এবং নেচার থেকে সব কিছু অ্যাট্রাক্ট করে। তখন আমরা মিট করা শুরু করি এরকম ব্যক্তি, এরকম ঘটনা, যে ঘটনার সাথে সংস্পর্শ হয়ে আমার স্বপ্নটা বাস্তবায়ন হবে। এটা মিরাকুলাস না, ইট ইজ মেটিকুলাসলি ডিজাইন বাই অলমাইটি, বাই ক্রিয়েটর। বিকজ উনি, এটা কিন্তু কোরআন এবং আদি সব জায়গায় বলা আছে যে আমরা কি স্রষ্টার শ্রেষ্ঠ জীব। কেন? বিকজ আমাদেরকে চয়েস করার ক্ষমতা দেওয়া হয়েছে। এবার কামিং টু দিস পয়েন্ট, ইউ সি, কোনো অ্যানিমালকে চুজ করার ক্ষমতা দেওয়া হয় নাই। আজকে আমি একটা গরু কুরবানি করব, সে গরু বলতে পারবে না নো আই অ্যাম নট রেডি, বাট আমি চুজ করতে পারি আমি ভালো কাজ করব না খারাপ কাজ করব, আমি নামাজ পড়বো কি পড়বো না, আমি সুদ খাবো, ঘুষ খাবো কি খাবো না। তার মানে আমাকে এই একটা উইল পাওয়ার, দ্যাটস দ্য পয়েন্ট আই এম কামিং, উইল পাওয়ার দেওয়া হয়েছে টু চুজ। অ্যান্ড উইল পাওয়ার ইজ আ ফোর্স, ইজ এ ডাইনামো। নেপোলিয়ান হিল বলছে তার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বুকে, উইল পাওয়ার ইজ দ্য ডাইনামো। কারণ যদি ডাইনামো ইঞ্জিন ঠিক না থাকে বাবা, সে বলছে যে ইউ ক্যানট গো ফাস্টার, ইউ ক্যানট গো ফার। তার মানে আমার উইল পাওয়ার, আমার মেন্টাল এনার্জি, এই যে এবার মেন্টাল এনার্জি, আমি কি হার মেনে যাব, আমি কি পড়ে উঠবো না, আমি কি, আমার রেজিলিয়েন্স থাকবে, আমার মাইন্ডকে ওপেন আর ক্লোজ, ইজ অল ইজ উইল পাওয়ার। তো উইল পাওয়ার না থাকলে কোনো স্বপ্নই আসলে বাস্তবায়িত হবে না, আর আমি পড়ে যাব, উঠতে পারবো না। তার মানে আমাকে মেন্টালি ট্রেন করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, প্রজেক্ট করতে হবে, সি করতে হবে, ফিল করতে হবে, বিলিভ করতে হবে, অ্যাকশান নিতে হবে উইথ এ চয়েস। অ্যান্ড আমি বসে থাকবো, নাথিং গোয়িং টু হ্যাপেন। কেন বসে থাকি? ওই যে বলে যে, এবার ওই কারণে পয়েন্টটাতে আসি, বিকজ আমরা বডিকে ট্রেন করতে পারি না সাইন্টিফিক্যালি। সো আমি এবার সকালে ঘুম থেকে উঠবো, আই বিকেম লেজি। আই নো সকালে উঠলে আমার লাভ আছে, আই নো সিগারেট খেলে ক্ষতি, কেন পারছি না? বিকজ আই ডিড নট ট্রেন এনাফ মাই মাইন্ড অ্যান্ড মাই বডি। সো আমি জানা সত্ত্বেও আমাকে সাপোর্ট করছে না। মেক সেন্স? আমাকে সাপোর্ট করছে না, আমি জানি। বাট যখন আমি সকালে ঘুম থেকে ওঠা শুরু করলাম, 1 day 2 day, ইউ আর নাও অ্যাডিক্টেড। তখন না উঠলে
দিনটা ভালো লাগবে না, নামাজ না পড়লে ভালো লাগবে না। সো ইউ সি, ইউ ট্রেন ইউর মাইন্ড ফার্স্ট, ইউ ট্রেন ইউর বডি, এ বডি উইল গেট অ্যাকাস্টম। তাজমহল তৈরি হয়েছিল at first in the mind, and then 20 years it took time to come onto the field through rigorous action. So that's the whole illustration. Hope it answers your question. No, it's very good. I mean, last জিনিসটা খুবই পাওয়ারফুল যে আসলে তাজমহলটা বা যে কোনো জিনিসই আসলে ইট ক্রিয়েটেড ইন দ্য মাইন্ড। তারপর হয়তো আমরা আর্কিটেক্ট করে হোক বা ডিজাইন করে হোক সেটাকে আমরা একটা ভিজুয়াল ফর্মে দেওয়ার চেষ্টা করি, তারপর একটু কনস্ট্রাকশনে যায়, তারপরে গিয়ে আরো অনেক 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 লম্বা সময় গিয়ে জিনিসটা বিল্ড হয়। সো দিস ইজ এ ভেরি পাওয়ারফুল লাইন যে মানে ইট হ্যাজ টু বি ক্রিয়েটেড, যে আমি একটা গোল বা একটা টার্গেট সেট করছি, আই হ্যাভ টু বিলিভ ইট। এবং এটা অনেক সময় হয় যে আমার খুব আর্লি মর্নিংয়ে উঠতে হবে, অনেক ক্ষেত্রে আমাকে মাঝরাতেও উঠতে হয়। তখন আমি যদি হচ্ছে আগে থেকে ওকে উঠতে হবে, এটা করতে হবে, অ্যালার্ম সেট করে দেখি, এটা আমি জানি না কিভাবে ঘটে, আই হ্যাভ নো আইডিয়া। বাট দেখা যাবে যে অ্যালার্মের আগে এবং যখন আমরা সেহরিতে উঠি আর কি, এমনি সময় আমাকে যদি বলা হয় যে 5টা বাজে আগে 4টা বাজে উঠো, আমি কিন্তু উঠতে পারি না। কিন্তু সেহরি খাওয়ার সময় কেন যেন মোস্ট অফ দ্য ডেতে 90% ডেতে দেখা যায় যে অ্যালার্ম বাজার একটু আগেই আমার ঘুম ভেঙে যায়। আই ডোন্ট নো হোয়াই, আই ডোন্ট হ্যাভ এনি এক্সপ্লেনেশন ফর ইট। মেবি মানে বডি জানে, মাইন্ড জানে, বা আমি সারা বছর কিন্তু উঠি না। গতকাল রাত্রে কিন্তু আমি সেহরির আগে উঠি নাই, মানে ওই সময়টাতে উঠার দরকার নাই, কিছু নাই, উঠি নাই। কিন্তু রমজানে দেখা যায় 90% অফ দ্য ডে আমি অ্যালার্ম বাজার আগেই 5 মিনিট আগে 10 মিনিট আগে উঠে যাই, তারপরে মানে খাওয়ার রেডি করতে করতে অ্যালার্ম বাজে, তখন এটাকে সাইলেন্ট করে ফেলে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, আই নেভার থট অন দ্যাট ওয়ে যে আসলে এটা কেন হয় আর কি। সো দ্যাট ইজ ডেফিনেটলি এক্সাম্পল দিতে হবে, দেয়ার আর সাবকনসিয়াস মাইন্ড। হ্যাঁ, শিওর, সাবকনশিয়াস মাইন্ড। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে এটা প্রবাবলি ক্যান আওয়ার বডি কন্ডিশন হয় পরে। প্রথমে মাইন্ড কন্ডিশন হয়, মাইন্ড বিলিভ করে, বডিতে মেসেজ দেয় থ্রু ব্রেন। আমাদের ব্রেনে 86 বিলিয়ন নিউরন আছে, 86 বিলিয়ন। আর আমাদের সারা শরীরে 50 ট্রিলিয়ন সেল আছে। সো নিউরন যখন ট্রিগার করে মেসেজ, সমস্ত সেলগুলোতে মেসেজগুলো ইলেকট্রনিক সিগন্যালের মতো সিগন্যাল চলে আসে, সোজা কথা। অলরাইট, আমি একটা এক্সাম্পল দিই তার সাথে কানেক্ট করার জন্য। আমি যদি গ্রাম থেকে এসে পাট জাগ দেওয়া, আমি জানি না আপনি দেখেছেন কিনা। আমরা খুব কম, মানে পার্ট এক্সটিংক্ট হয়ে গেছে, আমরা বড় হতে হতে ছোট একবার দুবার যেলাম হচ্ছে নদীতে অথবা খালে হচ্ছে ভিজায় রাখে আর কি, জাস্ট এটাকে ইয়া করার জন্য আর কি। কতদিন ভিজায় রাখে, কিভাবে ভিজায় রাখে? I don't know exact time, maybe like 30-60 days, I'm not sure, কিছু একটা লম্বা ডিউরেশন থাকে। একটা পানির নিচে, পচা পানির নিচে ভিজায় রাখে, উপরে কি দেয়, একটা চাপ দেওয়ার মতো বিভিন্ন জিনিস, কচুরি পানা বা এটা সেটা দিয়ে, বা অনেক ক্ষেত্রে কাঠটা দিয়ে, যাতে এটা ডুবন্ত অবস্থায় থাকে, চামড়াটা যে ওর যেই স্কিনটা আছে, স্কিনটা যাতে হচ্ছে একটু পচে গিয়ে আবরণটা সরাই গিয়ে আঁশটাকে বের করতে পারে আর কি। এক্স্যাক্টলি। তার মানে দেখেন এই প্রসেসটা ভেরি পাওয়ারফুল। পাট গাছকে পানির তলে চুবিয়ে কন্ডিশন করা হচ্ছে, পচানো হচ্ছে, উপযোগী করা হচ্ছে। খেয়াল করে দিতে হবে, এইটাকে কন্ডিশনিং করার পর এরপরে একটা নির্দিষ্ট সময় 30 দিন 40 দিন পরে গিয়ে পাটকাঠিকে ধোলাই করা হয়, ধোলাই করে আঁশটাকে বের করা হয়। এই আঁশটা তখন হয় গোল্ডেন ফাইবার। এখন যদি কেউ বলে যে আমি পাটকাঠি, বাবা আমাকে ধোলাই করো, না বাবা, ধোলাই করা যাবে না, তাহলে লেট মি আস্ক ইউ, তাহলে কি আমরা গোল্ডেন ফাইবার পাবো, সোনালি আঁশ পাবো না? সো মুশকিলটা হয় আমাদের ক্ষেত্রে, আমরা ধলিত করানো হতে চাই না, আমরা ধোলাই খেতে চাই, গোল্ডেন হতে চাই, আমরা গোল্ড হতে চাই, গোল্ডেন পেতে চাই। আমরা গোল্ডেন ধোলাই করার আগে কন্ডিশন করতে যে হবে, পানির নিচে যে চুবাইতে হবে, তার মানে স্কিল ডেভেলপ করতে হবে। যা নিচের দিকে চুবাই রাখে, তার মানে ফোকাস অন দ্যাট, পুটস অন স্টোন, পানির নিচে চুবাও, মনোমানাইকাল ফোকাস, রবিন শর্মা বলে। আমি এক্সাম্পল এই জন্য দিলাম, রিলেট করতে যদি সুবিধা হয়। পানির নিচে চুপ করে বসে থাকো নির্দিষ্ট সময়, এরপরে ধোলাই খাও, এরপর গোল্ডেন ফাইবার শুকাও, মার্কেটে সেল করো, ইউ বিকাম ভ্যালুয়েবল। এখন এই গোল্ডেন ফাইবার প্রসেস করে BMW, মার্সিডিজের ড্যাশবোর্ডও তৈরি হচ্ছে, অ্যান্ড মেনি এই যে প্রসেসটা, আমরা ধলিতকরণ চাই না, আমরা এই কন্ডিশন হতে চাই না, উই ওয়ান্ট দি গোল্ডেন ফাইবার। হাউ কাম?
সেটা তো হবে না, কষ্ট ছাড়া তো কেষ্ট মিলবে না। সো দিস মানে ভেরি গুড লার্নিং, এবং মানে এই জিনিসটাকে থিওরিটিক্যালি মানার পাশাপাশি আসলে ওয়ার্কে ট্রান্সফার করে আমরা লাস্ট করে রাখবো কিভাবে। ধরুন আমরা আপনার সাথে আজকে এগ্রি করলাম, মানে ডিসএগ্রি মোস্ট লাইকলি কেউই করবে না, কিন্তু যখন when we get into the action after a few days some reality comes in front of us, either আমরা এনাফ রেজাল্টটা পাচ্ছি না, অথবা অনেক আউটপুটটাকে অনেক ইদার মানে শর্ট ডিউরেশনে আমি এক্সপেক্ট করছি, যখন চাইছিলাম তখন পাই নাই, আমার মতো আসে নাই ফিডব্যাকটা, বা যতটুকু আসার আসে নাই, তখন আই গেট ইন টু দ্য ডাউট, ছেড়ে দিব, মানে ছেড়ে দেওয়াটা তো অবশ্যই ইজি, আর আমাকে কষ্ট করা লাগতেছে না। তো ওই ট্রানজিশন পয়েন্টে when I walked few steps and made some progress, কিন্তু I also see more struggles in front of me than results. মানে আমার 80% 90% মাইন্ডে বলতেছে ছেড়ে দাও, মানে ছেড়ে দিলে তো ইজি, শান্তি, এটা একটা বিষয় আছে। আর 20-30% হচ্ছে যে মেবি হইতেও পারে, কিন্তু এসুরেন্স নাই। সো at that মোমেন্টে how we kind of like a guide our mind. ওকে, ভেরি গুড। ছোট একটা গল্প বলি, সুবিধা হবে ওই পাটের মতো। Sure. ধরেন আমি খুব ক্ষুধার্ত, আমি রেস্টুরেন্টে গেলাম, ভেরি হাংরি, আমি দুপুরে লাঞ্চ করি নাই, 4টা বাজে 5টা বাজে রেস্টুরেন্টে গেলাম, আমি অর্ডার করলাম, এই বয় এদিকে আসো। বয় আসলো, স্যার এই কী আছে? স্যার বিরিয়ানি আছে, মোরগ পোলাও আছে, তেহারি আছে, আরও এইটা এটা আছে, কোরমা পোলাও, এই মাছ আছে। কিন্তু স্যার মোরগ পোলাও খেতে 20 মিনিট সময় লাগবে, কাচ্চি খেতে 25 মিনিট, এটা খেতে 15 মিনিট, এটা খেতে 15 মিনিট 20 মিনিট, মানে সব কিছু একটা সময় দিয়ে ফ্রেশ রান্না করে আপনাকে শেফ মহোদয় দিবে। অলরাইট, সো আই এম হাংরি, ওকে আমি মোরগ পোলাও খাবো, ওকে ফাইন, নাইস, মোরগ পোলাও অর্ডার করলাম, শেফ যাও। শেফ গেল, সে না শেফ না, বিয়ারার অর্থাৎ অর্ডার টেকার যে বয়, সে অর্ডার নিয়ে সে চলে গেল শেফের কাছে, শেফ মোরগ পোলাও বা কাচ্চি এটা 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 এত পিস, সিনা পিস এটা এটা দিয়ে আমার কাস্টমার সালাদ দেবা, দেবা, দিয়ে সুন্দর করে ফুল কাচ্চি বিরিয়ানি। অলরাইট, কন্ডিশন কী ছিল? 20 মিনিটস টাইম লাগবে, রাইট? আগে একটা গল্প বলেছিলাম যে বাচ্চা যখন পেটে আসে, ইট টেক সাম টাইম, নাথিং হ্যাপেন্স ওভারনাইট, ইট ডাজেন্ট ম্যাটার হাউ ফোর্স ইউ অ্যাপ্লাই। সো এবার রান্না, শেফটা রান্না অর্ডার পাওয়ার পরে ফ্রিজ খুললো, তার উপকরণ সব সংগ্রহ করলো, প্রসেস করলো, চুলায় দিল, আগুন জ্বালালো, তেল দিল, লবণ দিল, সল্ট দিল, পরিমাণ মতো সব কিছু দিয়ে রান্না করা শুরু করলো। 10 মিনিট, ফাইন, এভরিথিং ইজ কুকিং। ইন দ্য মিনটাইম আমার ক্ষুধা এত বেশি, আমি অধৈর্য হয়ে গেলাম। আমি বললাম, এই এদিকে আসো, বয়কে ডাক দিলাম, স্যার আরে কতক্ষণে খাবার দেবা? স্যার একটু সময় লাগছে, 20 মিনিটস স্যার, আর 10 মিনিট হলেই হয়ে যাবে। না 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 না, এতক্ষণ আমি থাকতে পারবো না, আমি সো হাংরি। আর তুমি কখন খাবার দেবা? তুমি তো কিছুই করতেছো না, আমি তো তোমাকে দেখতেছি না, তুমি তো অন্যদের কাছে ঘুরে বেড়াচ্ছ, আমার খাবার কই? স্যার আপনার খাবার তৈরি হচ্ছে, চলে আসবে 10 মিনিটের ভিতরে। আমি অধৈর্য, যেহেতু খাবারটা দেখতে পাচ্ছি না, সে বয়ের হাতে যে সার্ভ করে সে অন্য কাজে ব্যস্ত, আই বিকাম কনফিউজড। অ্যান্ড বলেন তো, আমি দেখতে পাচ্ছি না তার মানে কি শেফ কি রান্না করছে না? খাবার কি প্রস্তুত হচ্ছে না? হচ্ছে ব্যাপারটা তো সেটা না, ইয়েস। খাবারটা তো বিহাইন্ডে প্রস্তুত হচ্ছে। ইন দ্য মিন টাইম আমি অধৈর্য হয়ে বললাম যে তোর মিয়া তোমার রেস্টুরেন্টে আর আসমই না, যাও মিয়া, আর কি আছে এখন? বস রেডিমেড আছে, পেঁয়াজু, ছোলা, আর ঠিক আছে নিয়ে আসো। খিদা আমার, কাস্টমার ইজ দ্য কিং। শেফকে বলে কাস্টমার, বস শেফকে গিয়ে বয় বলছে, ওস্তাদ ওস্তাদ কাস্টমার বিরিয়ানি খাবে না, ওই যে পেঁয়াজু আর কি কি ছোলাটা আছে ওটা দাও, একটু কাঁচামরিচ। ওকে ফাইন, কী করা, শেফ কী করবে? হাফ কুক জিনিস থ্রো ইট, বিকজ কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমার খাবে না, কী করবে? থ্রো ইট টু দ্য ডাস্টবিন। জাস্ট তরতে খাতিরে বলছি, ডাস্টবিনে থ্রো করে দিল, বিকজ এটা যে অর্ডার হয়েছিল, অর্ডারটা আর বাস্তবা ডেলিভার করার প্রয়োজন নাই। এখন আপনি আমাকে বলেন, আমার কাছে খাবার আসলো, এবার বলেন আমি যে বিরিয়ানিটা খেতে পারলাম না, উই ইজ রেসপন্সিবল ফর দ্যাট?
মি অর শেফ? ডেফিনেটলি মি। আর আমি অধৈর্য হয়ে গেছি, আমি প্রসেসকে ট্রাস্ট করি নাই, বা আমাকে যে কমিটমেন্টটা ছিল, কমিটমেন্টটা হয়তো অনেক ক্ষেত্রে একটু হালকা এক্সটেন্ড হইতে পারে, বাট দিস ইজ ডেফিনেটলি মি ড্রিভেন প্রসেস আর কি, 100% মি আর কি। এক্স্যাক্টলি। 20 মিনিটের জায়গায় 22 মিনিট লাগতে পারতো, 23 মিনিট লাগতে পারতো, বিকজ একটা ফাইন টিউনের ব্যাপার আছে, তাই না? বাট খাবার তো প্রস্তুত হচ্ছে, আসবে। জাস্ট বিকজ যে অর্ডার নিয়েছে সে অন্য কাজে ঘোরাঘুরি করছে, এটার মানে কি এই যে আসলে খাবারের অর্ডার প্লেস হয় না, খাবার তৈরি হচ্ছে না? সেটাও না। তার মানে আমি দিব্য চোখে যা দেখছি, আমি সিগন্যাল দেখতে পাচ্ছি না, আমি আমার ওই গোলটা দেখতে পাচ্ছি না, তার মানে এটা নয় আমার গোল আমার জন্য গড ক্রিয়েটর অলমাইটি তৈরি করছে না। জাস্ট বিকজ আমি দেখতে পাচ্ছি না ইন মাই ব্লাইন্ডস আই, জাস্ট বিকজ এটা আমাকে দেখার ক্ষমতা দেওয়া হয় নাই পৃথিবীতে কাউকে। নোবডি হ্যাজ গিভেন। যে এই জন্য দেখেন বলে যে ভিশনারি লিডার, হু আর দ্য ভিশনারি লিডার, হু ক্যান সি দ্য ফিউচার, হু ক্যান সেন্স ইট, বাট সে কি 100% শিওর? নো, হি ইজ নট। ট্রু। এখন কথা হলো, আর ইউ দ্য লিডার? When I coach the entrepreneur or the leaders or on any top level, if you are a leader, what is the number one quality? Visionary. Do you have a big vision or a small vision? এবার এক্সাম্পলে আসি। তাহলে খাবারটা কি হলো, শেফ থ্রো করে দিল, রাইট? এবার কানেক্টিভিটিটা কি? আমি যখন এখানে ব্রেইনে ক্রিয়েট করি ইন দ্য মাইন্ড, consistently visualization and thinking and believing, the order transmits to the chef. Who is the chef? Almighty. Who is the cook? The universal system আমার খাবার তৈরি করবে। আম সসটা ধূপ করে ফেলে দেয় না, আম গাছে হয় একটা প্রসেসে, জাম গাছে হয় একটা প্রসেসে, আমি পেটে এসছি একটা প্রসেসে, সসটা একটা প্রসেস তৈরি করে দিয়েছে। সো আমি যদি প্রসেসে ট্রাস্ট না করি, আই অ্যাম রেসপন্সিবল। তার মানে এই না প্রসেস ইজ নট ওয়ার্কিং। আম গাছে আম হবে, জাম গাছে জাম হবে, ধান গাছে ধান হবে, মুরগির পেটে ডিম হবে, মানুষের পেটে মানুষ হবে, রাইট? দ্যাটস আ সিম্পল থিং। কালার আমি চোখে দেখছি না, দ্যাট ডাজ নট মিন কালার ইজ নট গেটিং প্রিপেয়ার। প্রজাপতির রং, ইট ইজ হিজ জব। নাও কামিং ব্যাক, আমি যে স্বপ্নটা দেখি, আমি যে ড্রিমটা দেখি, আমার কাজ হলো ট্রান্সেন্ড করে দেওয়া from here to the universe, because God Almighty, আমাদের আল্লাহ বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছে meticulously, কোনো ভুল নাই। কেউ যদি বিশ্বাস না করে, he is not a Muslim at all. That's the number one. I am Muslim, I will tell this. তার মানে আমাকে বিশ্বাস করতে হবে আমার খোদা, আমার স্রষ্টা আমাকে দিতে পারে, আমাকে দিবে। I cannot make it doubt. আমি যদি ডাউট করি, ওই যে শেফ যে ফেলে দিল, সেম থিং স্রষ্টা তখন ইউনিভার্সে তো একটা প্রসেস করে দিয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। ইউনিভার্স, আমি যখন ডাউট করা শুরু করি, স্রষ্টার মেকানিজম কিন্তু ইউনিভার্স, এখানে ভুল বুঝে যাবে না, অনেকটা হতে পারে আমি ইউনিভার্সকে গড বলছি না। গড ইউনিভার্সের কাছে প্রসেসটা ডিজাইন করে দিয়েছে, তুমি আমার বান্দাকে সার্ভ করো, রাইট? সো আমি যখন প্রসেসে ডাউট করি, গড ইউনিভার্সকে বলে দিয়েছে যদি কেউ ডাউট করে, ও খাবার ক্যান্সেল করে দেয়, তুমি কি করবা? তুমি বোবা, তুমি ফেলে দাও, তুমি খাবারটা ডাস্টবিনে ফেলে দাও। শেফের কিন্তু অধিকার নাই কাস্টমারের কাছে গিয়ে তো বার্গেন করার, ইউ উইল লুজ হিজ জব। সেম থিং নেচার, ইউনিভার্স, আমার যে ডিজায়ার অ্যান্ড ড্রিম, যখন আমি ডাউট প্রকাশ করি, যখন দেখি না, আমি তো দেখতে পারবো না, দ্যাটস দ্য নর্মাল থিং। বাট ওয়েন আই মুভ অ্যাওয়ে ফ্রম মাই কোর্স অফ অ্যাকশন, it might delay, I have to keep on doing and believing. I have to keep on doing and believing. একটু দেরি হতে পারে, ডিলে হতে পারে, it will appear. But যদি নাই আসে, eventually despite trying, what's next? বুঝতে হবে এই না আসার ভিতরেই আমার জন্য মঙ্গল। That's good for me. এটাও আমাকে মেনে নিতে হবে at some point, but ওইটা মানার আগেই আমি no, I will not try. আর এটাও হওয়া যাবে না যে এটাই আমার লাগবে। দেখেন অনেক পলিটিশিয়ান দেখেন মার্ডার হয়েছে, অনেক প্রাইম মিনিস্টার মার্ডার হয়েছে, তারা যদি জানতো, ইভেন এই যে ইরানের প্রেসিডেন্ট খুন, মানে প্লেন ক্র্যাশ করেছে, নো লেট মি আস্ক, যদি কেউ জানতো এমপি মহোদয় এই কদিন আগে খুন হলো যে আমি এমপি হয়ে মার্ডার হব, নট টেল মি,
যে কোনোদিন এমপি হওয়ার চেষ্টা করতো? নেভার। Does this answer your question? So you don't have like তার মানে ultimate control. এটা হচ্ছে এটা part of the belief, but you have the part of control the is to like a believe and try. যাতে হচ্ছে এরকম একটা বিষয় যে I tried enough, এটা যদি আমরা বলতে পারি যে আমি enough try exactly, আর করছি, যদি না হয় হ্যাঁ না হয় that's my luck, that's my that's fate, also fine, হ্যাঁ that's fine too, that's also fine. but ওটা বলতে হবে যে আমি enough try করছি, কিন্তু আমি ট্রাই না আমি করে বলতে enough পারবো try না যে আমার হয় নাই, কারণ আমি ট্রাই করি নাই। সো correct. you have to আমি যদি ট্রাই করি আমি ডিফারেন্ট জিনিস পাবো which is better, এটা রিওয়ার্ডটা ডিফারেন্ট ভাবে আসবে, বেটার থিং better getting ভাবে ready, আসবে। but I cannot negate it. That's the thing I wanted to tell you. সো আমরা একটু গিয়ারটা একটু শিফট করে একটু আলোচনা করতে যাচ্ছিলাম যে হচ্ছে মানে সিমিলার টাইপের জিনিসই একটা বড় সংখ্যক ছেলে পেলে বা যারা আছে তারা ডেফিনেটলি জব বা ক্যারিয়ারের দিকে ফোকাস করে, আবার একটা বড় পোর্শন আছে যে যারা একটু বিভিন্ন ইনিশিয়েটিভ নিতে চায়, একটা বিজনেস করতে চায়, এন্টারপ্রেনার হতে চায় বা একটা স্টার্ট আপ দিতে চায়। দ্যাটস ডেফিনেটলি হার্ডার, অফকোর্স, এটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নাই। এবং অনেকেরই অনেক আইডিয়া আসছে, চোখের সামনে চলে আসে, কিন্তু স্টেপগুলো নেয় না বা স্টেপগুলো নিতে গিয়ে আসলে কেন নেওয়া হয়ে উঠে না আর কি। বড় পোর্শন কিন্তু অপরচুনিটি চোখের সামনে ক্লিক করে, সামনে চলে আসে, কিন্তু সামহাও স্টার্ট হয় না বা আর্লি স্টেজে মানে শুরু করার আগেই বিজনেসটা শেষ হয়ে যায়। এই জায়গাটাতে আপনি যদি আর একটু ফোকাস করেন, যদি আমরা ওই কাছের যে রিসেন্ট যে আলোচনা করতেছেন ওটার সাথে অনেকটাই রিলেটেড, তারপরে যদি আপনি বলেন যে বিজনেসের আইডিয়া আছে বা কাছাকাছি আছে, ইচ্ছা আছে, কিন্তু সামহাও সিরিয়াস স্টার্টিংটাই হয় না, কেন আর কি? এইটাকে আমরা কিভাবে কাটাইতে পারি? একটা হেসিটেশন কাজ করে, কনসার্ন কাজ করে, ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর তো আছেই, ফেলিওর ফ্যাক্টর তো ডেফিনেটলি হায়ার, এর ভিতরে আবার কিন্তু কিছু মানুষ ঠেকো করতেছেও আর কি, একদম যে কেউই করতেছে না সেটাও কিন্তু না। তো এই জায়গাটাতে আপনি কিভাবে গাইড করবেন যে সামওয়ান নিউ যে ওকে আমি বিজনেস করতে চাই কিন্তু শুরু করা হয়ে উঠতেছে না আর কি, অ্যাজ এ এক্সপেরিয়েন্স পারসন, অ্যাজ এ কোচ, হাউ উইল ইউ গাইড মি? ওকে, রাইট। আমি যেহেতু বিজনেস কোচিংটা করি, বিভিন্ন এন্টারপ্রেনিয়র, বিভিন্ন ফাউন্ডার, এসএমই উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি টু দ্য লিডার যারা অর্গানাইজেশন চালায়, ফার্স্ট অফ অল এসএমই বিজনেস এটা 50% ফেল করে, স্ট্যাটিস্টিক্স বলে। আর ফাউন্ডার অর্থাৎ স্টার্ট আপ যখন হয় এটা 90% উপরে ফেল করে, এটা গ্লোবালি বলছে। নাম্বার ওয়ান, স্টার্ট আপ তাকেই বলা যায় যে অ্যাকচুয়ালি বিগার প্রবলেম সলভ করছে, ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসে ব্রেক থ্রু। সো স্টার্ট আপের একটা অবজেক্টিভ, একটা ক্রাইটেরিয়া আছে, এবং গ্লোবাল স্ট্যাটিস্টিক্স বলে 5 বছরের নিচে স্টার্ট আপ বলাটা যুক্তিসম্মত না। 5 বছর যদি সাস্টেন করে, ইউ ক্যান টেল আই হ্যাভ গিভেন এ স্টার্ট আপ, অলরাইট। সো স্টার্ট আপের অবজেক্টিভ একরকম, এসএমই মোটা দাগে কী কারণে ফেল করে এসএমই, দেখেন ব্যাপারটা হলো যে স্টার্ট আপের কারণে একটু ডিফারেন্ট। আগে আমি স্টার্ট আপ বলি। স্টার্ট আপের ডিফারেন্ট ফ্যাক্টর হলো যেহেতু একটা ভিন্ন ধরনের উদ্যোগ, রাইট, এটা একটু ব্রেক থ্রু সলিউশন, ইনোভেটিভ অ্যাপ্রোচ। দেখেন তার মানে আপনার জন্য টাইমিংটা একটা বড় ফ্যাক্টর। আপনি সময়ের আগে সময়ের পরে নিলে কি হবে বুঝে নেন, রাইট? সো আপনার জন্য চলে এসছে কম্পিটিটর, একটু যদি পরে নেন, আগে নেন, মার্কেট ইজ নট রেডি। যেমন আমরা যদি একটু সেটা ইন্টারাপ্ট করে দেখা যে পাঠাও এমন একটা সময় খুব জনপ্রিয় হয়েছে যখন স্মার্টফোনটা এবং নেভিগেশনটা স্ট্রঙ্গার হয়েছে। পাঠাও আইডিয়াটা যদি আজ থেকে 20 বছর আগে শুরু করতো, 97-এ লোকজনের কাছে ফোনই নাই, তাহলে কিন্তু আপনার ঠিক মতো করে কাজ হতো না। আবার পাঠাও যদি 20 বছর পরে আসতো, অতদিন হয়তো পাঠাও না হয়েছে, হয়তো অন্য কেউ কিছু একটা নিয়ে আসতে পারতো। সো সব স্টার্ট আপের ক্ষেত্রেই হচ্ছে একটা টাইম পিরিয়ড কাজ করে। বিকাশ যেমন আমরা অনেকেই বলি বিকাশ বা নগদ, যেটাই হোক না কেন, নগদ একটু পরে আসলো, 10 মিনিট স্কুল যদি আজকে শুরু করতো দ্যাটস উইল বি ডিফারেন্ট। কিন্তু তারা এমন আগে শুরু করছে, একটু 10 মিনিট স্কুল একটু হালকা আগে শুরু করছে, শুরু করে যখন ফেসবুক লাইভটা আসছে করোনার সময় তারা অ্যাকচুয়ালি পিকে চলে গেছে ওই সময়টাতে। সো টাইমিং ইজ এ বড় একটা ফ্যাক্টর। এখানে ওই যে লাকের একটা, আমি যেটা বলি 5 to 10% ইজ ইউর লাক, যেটা ইজ আউট অফ ইউর কন্ট্রোল। ইউ নিড টু ট্রাই। এমন না যে শিখানোর চেষ্টা 10 মিনিট স্কুল সবার আগে করছে, বিষয়টা এরকম না। শেখানোর চেষ্টা যুগ যুগ ধরেই চলে আসতেছে। ফেসবুকে শেখানোর চেষ্টা 10 মিনিট স্কুল ফার্স্ট করছে কিনা আই এম নট শিওর, হয়তো দু একজন কোনো একটা স্কেলে করার চেষ্টা করতেও পারে আর কি, আবার পরে তো ডেফিনেটলি অনেকেই করতেছে। সো টাইম মানে যেটা 5 to 10% লাক আছে, সেটা একটা ফ্যাক্টর আছে, কিন্তু আরো অনেক ফ্যাক্টর আছে। প্লিজ কন্টিনিউ। আরো অনেক, আচ্ছা, দিস ইজ ভেরি ক্রুশিয়াল ফ্যাক্টর।
আর অ্যানাদার ফ্যাক্টর, আমি কয়েকটা ফ্যাক্টর বলবো ফর এ স্টার্ট আপ। অ্যানাদার ফ্যাক্টর ইজ ইউর লাভ ফর দ্য কজ, ইউর স্পিরিট। বিকজ আপনি এমন একটা ট্র্যাকে আসছেন, এমন একটা জিনিস নিয়ে বিজনেস অন্টারপ্রেনারশিপ জার্নিতে আসতে যাচ্ছেন যেখানে 10% উইল সাকসিড, 10 জনে 9 জন মারা যাবে, ফ্রাস্ট্রেটেড হবে, ছেড়ে দেবে, কুইট করবে, ফাইন। তার মানে কারা বেঁচে যাবে? যদি ভালোবাসা না থাকে, যদি দরদ না থাকে, আপনি যখন পড়ে যাবেন উঠতে পারবেন না। ভাই এখন আর টাকা নাই, ভাই টিম মেম্বার কাজ করতেছে না, এত বিপদ, এত সমস্যা, পয়সা নাই, পয়সা দেওয়া হয়েছে, পয়সা শেষ। তারপরে ভালোবাসা যদি না থাকে, পয়সা উধারে চলে যাবে। বুঝতে পেরেছি? পয়সা উইল গো সামওয়্যার, শেষ হয়ে যাবে, পয়সা আজীবন থাকবে না, খরচ করার জন্য দিছে মূলত আর কি, হ্যাঁ, খরচ হয়ে যাবে। সো তার মানে ইউর স্পিরিট ইজ দ্য ম্যাটার, লাভ। পয়সা দিয়ে কোনো স্টার্ট আপ হয় না, স্পিরিট দেওয়া হয়, ভালোবাসা। একটা এক্সাম্পল দিই, স্টোরিটা খুব মনে থাকবে, এইটাই গল্পটাই। বিমান প্রথম কে আবিষ্কার করলো? অ্যাকচুয়ালি যে রাইট ব্রাদার্স। রাইট ব্রাদার্স, উইলভার রাইট অ্যান্ড অরভিল রাইট। রাইট ব্রাদার্স কি করতো? সাইকেল চালাতো, দে ওয়ার সাইকেলের মেকানিক, সাইকেলের মেকানিক ছিল, এক্স্যাক্টলি, দে ওয়ার বাইসাইকেল মেকানিক। সি, তাদের স্বপ্ন জাগলো যে বাইসাইকেল আর কতদিন সারবো ডারবো, একটু উড়লে টুরলে মন্দ হয় না, রাইট? মেকানিক থেকে স্বাদ জাগলো, ওরা চেষ্টা করা শুরু করলো, আমরা সবাই জানি। এসে ওই সময় ইউএসএ এবং সরকারিভাবে একজন রিসার্চারকে $50,000 দেওয়া হয়েছিল। দিস ইজ জেনুইন ইনফরমেশন, $50,000 ওই সময়, এখনকার না, এখনকার সময় $50 মিলিয়ন। যে মোমেন্টটা শুনলো রিসার্চার সাহেব, অরভিল আর উইলভার বাবু আকাশে উঠতে গিয়ে সফল হয়ে গেছে, ওই মুহূর্তে রিসার্চার বাবু সব কিছু ক্লোজ করে, আর আমি আর পারলাম না। আর এই বাইসাইকেল মেকানিকের কোনো ফান্ড ছিল? তারা ওরা ট্রাই করেছে, বিল্ডিং থেকে জাম্প করেছে, হাত পা ভেঙেছে। সো দ্যাটস দ্য লাভ অফ দ্য গেম। সো এটা খুবই সিগনিফিক্যান্টলি ম্যাটার করে। নাম্বার 2, নাম্বার 3, অধিকাংশ স্টার্ট আপ ফাউন্ডারদের ভিতরে প্রবণতা একা করব। রাইট ব্রাদার্স একা করে নাই, রাইট? সো এখান থেকে বুঝতে হবে যে আই মাইট বি গুড অ্যাট টেকনোলজি, বাট টেকনোলজি ইজ নট এভরিথিং। আই নিড টু স্কেল মাই বিজনেস সাইড অফ দ্য বিজনেস। আমাকে বুঝতে হলে আমার সাথে সহযোদ্ধা আনতে হবে হু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস সেন্স। তার মানে কো ফাউন্ডার সিলেকশন ইজ ভেরি ভাইটাল। এটা লং গল্প আছে, বললাম না। কো ফাউন্ডার রাইটলি অনবোর্ড করা, রাইট সিলেকশন করা, রাইট স্কিল সেট নিয়ে আসা গুরুত্বপূর্ণ। নাম্বার 3, নাম্বার 4, রাইট টিম মেম্বার সাজানোটা সবার আগে জরুরি। আমার গোল ঠিক হয়েছে, আমার বিজনেস প্ল্যান ঠিক করেছি, এবার আমার যদি রাইট টিম মেম্বার না থাকে, বলেন তো হু উইল ওয়ার্ক ফর মাই ড্রিম? কি আমার স্বপ্ন নিয়ে কাজ করবে? একজন তো সবাই পারবে না আর কি, যত কিছুই হোক। আপনার একটা পার্সনকে তো ইউ ক্যানট ডু এভরিথিং, ইউ হ্যাভ লিমিটেড আওয়ার, মেবি অ্যাক্টিভ আওয়ার কুড বি 14 আওয়ার্স, মেবি 16 আওয়ার্স, বাট আইডিয়ালি শুড বি লাইক 8-10 আওয়ার্স। বাট এন্টারপ্রেনার হিসেবে বেশি করলে 14 ঘন্টা কাজ করতে পারেন। এখন আপনি তো অ্যাট এ টাইম সেলস, মার্কেটিং, ম্যানেজমেন্ট, টেকনোলজি সব ডিল করে উঠতে পারবেন না। এটা আসলে প্র্যাকটিক্যালি কোনোভাবেই পসিবল না আর কি। দ্যাটস দি পয়েন্ট, রাইট টিম মেম্বার সিলেকশন এবং তাকে ডেভেলপ করা ফর মাই ড্রিম কাম ট্রু। আমাকে তাকে ডেভেলপ করতে হবে ফর মাই ড্রিম কাম ট্রু, নট ফর হিম। এই জায়গাটা অনেকে বুঝতে ভুল করে, ওকে ট্রেনিং দিব, ওটা খরচ। নো, ওকে ট্রেনিং স্কিল ডেভেলপ করব বিকজ আই কেয়ার মাই ড্রিম। এই জায়গাটায় আমরা প্রসেস ডিজাইন করি, স্ট্র্যাটেজি আনি, আমরা কালচার তৈরি করতে চাই, বলে যাই বিল্ডিং তৈরি করি, টেকনোলজি, কিন্তু হু উইল রান অল দি মেশিন? পিপল, টিম মেম্বার্স, পিপল অ্যান্ড পিপল। সো পিপলকে বাদ দিয়ে আমি যদি প্রসেস ডিজাইন করতে চাই, টেকনোলজি আনতে চাই, ফেল করবে। সো এরকম অনেকগুলো কারণ আছে। অফকোর্স টাকা একটা বড় বিষয়, হ্যাঁ, টাকা একটা। এবার আসে যে না, আপনার যদি এনাফ ফান্ডিংও না থাকে, আপনি টাকা পেয়ে যাবেন, আপনি যদি লাভ ফর দ্য গেম থাকে, রাইট? সো এবার আরেকটি জিনিস হলো রাইট টাইমে, অর্থাৎ ক্যাশ কনভার্সন সাইকেল বলে, টাকা আসাটা খুব গুরুত্বপূর্ণ। রাইট টাইমে আপনি এমন ব্যবসা করলেন, বাকি দিয়ে ফেললেন,
আপনার টাকা আসে 90 দিন পরে, আপনি বেতন দিতে হবে 90 দিনের ভিতরে, সাপ্লাইজ পেমেন্ট করতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে। থিঙ্ক অ্যাবাউট দিস। আপনি এমন প্রমোশন করলেন, ধরুন ধারাকা, সব সেল হয়ে গেল, টাকা আসতেছে 100 দিন পরে। কাম অন, ইউ উইল ফল ইনটু ট্র্যাপ। সো এই যে গেম প্ল্যানটা, অর্থাৎ দ্য গেম প্ল্যান অফ দ্য বিজনেস, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি বিজনেস মডেল, রাইট? বিজনেস মডেল তো ভেরি ফান্ডামেন্টাল। এই মডেলের ভিতরে কী আছে? ক্যাশ কনভার্সন সাইকেল আছে, আপনার সোর্সিং মেথোডোলজি আছে, আপনার হায়ারিং হায়ারিং প্রসেস আছে, আপনার কালচার বিল্ডিং প্রসেস আছে, আপনি কোন প্রাইসিং স্ট্র্যাটেজি, কম দামে দিবেন নাকি বেশি দামে দিবেন, ইউসি কোন সেগমেন্টে যাবেন। দিস ইজ দ্য বিজনেস মডেল। আমি সংক্ষেপে বললাম বিজনেস মডেল। আমার বিজনেস মডেলটা ডিফাইন করাটা খুব জরুরি। মোটা দাগে এটা হলো স্টার্ট আপদের জন্য একটা ফান্ডামেন্টাল। এবার এসএমইর জন্য একটু ডিফারেন্ট। এসএমইর জন্য আমাকে ডে 1 থেকে প্রফিট করাটা গুরুত্বপূর্ণ, বিকজ আই উইল নট বি এবল টু সাস্টেইন। বাট স্টার্ট আপের জন্য গ্রোথ ইজ এ ফ্যাক্টর। দেন অফকোর্স নাও সাস্টেইনেবিলিটি, আমাকে স্কেল করতে হবে, সাস্টেইন করতে হবে। বাট আমি একটা সময় পর্যন্ত আমি অ্যাকচুয়ালি মার্কেট টেস্ট করবো, প্রোটোটাইপ করবো, স্কেল, রাইট? আমার প্রসেস আছে, দেন আমি করবো। কিন্তু এসএমইর জন্য ইমাজিন আমাকে 1 মাস সার্ভাইভ করতে হবে। সো এইটা খুব গুরুত্বপূর্ণ এসএমইর জন্য। এবং আমার ব্র্যান্ড প্রেজেন্স অ্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করাটা গুরুত্বপূর্ণ এসএমইর জন্য আরও বেশি। আমার ওই যে রেফারেল অ্যান্ড কাস্টমার, লয়াল কাস্টমার তৈরি করা, সো এই জিনিসটুকু তৈরি করা, এবং কম্পিটিটিভনেসটা তৈরি করা। কারণ কম্পিটিটিভ না হতে পারলে এসএমইগুলো সার্ভাইভ করতে পারবে না, ঠিক আছে, ইনিশিয়াল স্টেজে। সো এই যে এসএমই, এবং another major reason is the mindset of the founder and SME business owner. কি মাইন্ডসেট বলছি? যে আমাকে যে ইভলভ হতে হবে, আমাকে যে চেঞ্জ হতে হবে, আমার 10টার ভিতরে 9টা প্ল্যান কাজ করবে না। সো দ্য প্রবলেম উইথ দ্য ফাউন্ডার অ্যান্ড এসএমই ওনার ইজ, তারা মনে করে মাই স্ট্র্যাটেজি ইজ বেস্ট স্ট্র্যাটেজি, মাই গোল ইজ দ্য বেস্ট গোল, মাই বিজনেস ইজ দ্য বেস্ট গোল। নো, ইউ থিঙ্ক ইউ আর দ্য বেস্ট, but it may not be to others' point of view. তার মানে আমার প্রোডাক্ট আমার কাছে খুব ভালো লাগার বস্তু হতে পারে, বাট it may not be love affair with somebody. সো আমাকে কেন পয়সা দিবে, এটার এনাফ ট্রিগারিং পয়েন্টস আমাকে আনতে হবে। সো দ্যাট ইজ নট দ্য ফিচার অ্যাকচুয়ালি, দ্যাট ইজ কীভাবে আমার প্রোডাক্ট সার্ভিস অন্যের সমস্যা সমাধান করছে, সেই জায়গাটা ফোকাস করতে হবে। অনেকেই বলে ফিচারে যাও, নো, অ্যাকচুয়ালি নো। কানেক্টিং উইথ, ভাই আমার যে ক্যাপাসিটি, আমি কি সলিউশন পাবো, সো আমাকে ওই অফারিংটা এভাবে তৈরি করতে হবে। সো মোটা দাগে যদি এগুলো আসলে অনেক, যেহেতু কোচিং কনসাল্টিংয়ের বিষয়, সো এটা যদি আমরা মোটামুটি ফ্রেমওয়ার্কটুকু ঠিক করতে পারি, সো দ্যার ইজ এ পসিবিলিটি ইউড বি 50% ক্যাটাগরি, দ্যার ইজ এ পসিবিলিটি 10%। বাট এগেইন ফ্যাক্টর হলো যে ইউ নিড টু হ্যাভ এ মেন্টর অ্যান্ড কোচ হু ক্যান গাইড ইউ অ্যান্ড ম্যানুভার ইউ। এটা বাড়িয়ে বলছি না, এটা মেন্টর, একজন কোচ, একজন কনসালটেন্ট, আপনি যে ফর্মেটে আনেন না কেন, সে আপনাকে উপর থেকে দেখবে যে আপনি রাইট পথে আগাচ্ছেন কিনা, আপনি বামে চলে গেছেন, ডানে চলে গেছেন, আপনি পিছিয়ে পড়েছেন নাকি ফাস্ট যাচ্ছেন। এটা একজন প্রপার কোচ। আমি এই যুগে বলছি, একজন বিজনেস কোচ, ক্যারিয়ার কোচ, ইজ রিলেশনশিপ কোচ বাইরে কাজ করে, ভেরি ফান্ডামেন্টাল। বাট অ্যাটলিস্ট একজন মেন্টর থাকার দরকার, যার সাথে ইউ ক্যান ডিসকাস, যে হচ্ছে ইট ডাজন্ট হ্যাভ টু বি এ ফর্মাল কোচ তো হতেই পারে, না হলে একজন যার সাথে আমি ডিসকাস করব, হোয়ার আই ক্যান শেয়ার মাই থট ফ্রিলি। এবং যখন অনেক ক্ষেত্রে আমি আমার কনসার্নগুলো যদি আর্লি স্টেজে শেয়ার করতে পারি, মানে ওই পার্সন থেকে যদি কিছু ফিডব্যাক আসে সেটা ফ্যান্টাস্টিক, না আসলেও আমি যখন আমার প্রবলেমগুলো এক্সপ্রেস করতে থাকবো, সামটাইমস দ্যাট ট্রিগার্স এ সলিউশন ইন মি অ্যাজ ওয়েল, আর কি, নট নেসেসারিলি যে আরেকজনের সাথে। সো একটা বড় একটা পার্ট থাকে যে আমরা যখন একটা মাইন্ডসেট তৈরি করে ফেলি, উই বার্ন এ লট অফ টাইম টু এক্সিকিউট ইট। সাপোজ আমরা যখন একটা স্টার্ট আপ শুরু করতে চাই, ইট হ্যাপেন্স ফর 100% অফ দ্য স্টার্ট আপ, যে ওকে আমি একটা টাইমলাইন সেট করলাম যে আমি এই করবো, এতদিনে আমার প্রোডাক্টটা রেডি হয়ে যাবে, অথবা অফিস রেডি হয়ে যাবে। এই ফিক্সড কস্ট বা এই টাইপের স্টার্ট আপের, মানে স্টার্ট করার জন্য যে পার্টটা আছে, এটা করতে গিয়ে ইউজুয়ালি এক্সট্রা টাইম চলে যায়, মানি কিন্তু বার্ন হতে থাকে, এনার্জি কিন্তু বার্ন হতে থাকে। যখন উই গেট ইন দ্য রেডি স্টেট, অলরেডি আমরা যে ফ্রেশনেসে থাকার কথা ছিল তার চেয়ে অনেক বেশি রং সাইডে চলে গেছি। এখন চলে যাওয়ার পরে আমরা যখন যে ট্র্যাকশনটা এক্সপেক্ট করছি, আমরা
আমরা খুবই ইমাজিনারি ভাবে এমন পজিটিভ এক্সপেকটেশন আমরা সেট করে রাখছি যে ওকে আমি এটা করে লঞ্চ করব, লঞ্চ করার পরে প্রতি মাসে আমার 5,000 কাস্টমার আসবে, 10,000 কাস্টমার আসবে, এত টাকা আসবে। এখন রিয়েলিটিতে গিয়ে দেখছে 10 জন, 5 জন। So I lost too much of my energy and also I'm not getting the traction as I needed. তো এই সময়টাতে যদি হচ্ছে আমরা মানে talk with someone who did it before, অথবা হচ্ছে talk who can kind of like a look into a different perspective, তখন বলতে পারে যে ওকে তুমি এখানে ন্যারো ডাউন করো, ওখানে ফোকাস করো, বা এটাকে কাট শর্ট করে তুমি হয়তো পার্শিয়ালটাকে স্টার্ট করো বা কিছু একটা করো। সো এই ক্যালকুলেশনটা ডিসকাস করাটা মানে মেন্টর থাকার অথবা ডিসকাস করার একটা পার্সন বা গ্রুপ অফ পিপল থাকাটা অনেক বেশি ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট, বিকজ ইটস নট অ্যান ইজি জার্নি। মানে আরেকজনকে হ্যাপি করে তার কাছ থেকে টাকা নেওয়াটা এবং রিকারিং ওয়েতে একদিন 2 দিন না বারবার আসাটা ইটস এ ভেরি হার্ড জব আর কি। এটা যদি একটু ইজি হয় আরো 10 জন কিন্তু স্টার্ট করে দিবে যে আমি যেটা করতেছি এটা যদি আরো 5 জন করতে পারে, একদম হুজুগে বাঙালি হোক বা না হোক, দুনিয়ার যে কোনো জায়গায় হয় যে আরো 10 জন শুরু করে দেবে। সো আপনি যদি এই জায়গাটা বলেন, আমি বলি এটাকে আমার দুটো শব্দ আমি টার্ম করি যে ওভার এস্টিমেট আর আন্ডার এস্টিমেট। আমি ওভার এস্টিমেট করে ফেলি আমার এক্সপেকটেশনের জায়গায়, আন্ডার এস্টিমেট করি মার্কেট বা এফোর্টের কাজটাকে, টাইমটাকে। ইয়েস, দিস টু ওয়ার্ক, এই দুটাকে ব্যালেন্স করতে হবে। সো এই যে ওভারঅল নেচার অফ দ্য টাস্ক ইজ হার্ডার, এবং এই পার্টটা যে হার্ডার, সেই জায়গাটাতে একজনের মাইন্ডসেটটা হ্যাজ টু বি 10 টাইমস টাফার আর কি টু বিকাম দ্য বিজনেস পার্সন আর কি। তো এই জায়গাটা দেখা যায় যে একটা বড় একটা পোর্শন কাজ করে আমাদের দেশে, যেটা হচ্ছে যে ইউ আর ট্রাইং টু ডু সামথিং দ্যাট ইউ আর নট। যে আপনি দেখছেন যে কামরুল ভাই এইটা করে খুব ভালো কামাইতেছে, I have no clue, but I saw Kamrul Bhai very flashy lifestyle or very profitable or something I heard, and without doing enough homework or without understanding me, I jumped into the business of Kamrul Bhai. এখন আমি তো ঠিক মতো করে না বুঝে চলে আসি। তো এই প্রবণতাটা আমাদের অনেক স্টার্টআপের এবং অনেক এসএমইর মধ্যে আছে। এইটাকে কিভাবে আমরা আসলে হ্যান্ডেল করব, এটা সম্পর্কে আপনি যদি বলেন আর কি। আচ্ছা, এই জায়গাটা হলো যে একটা টার্ম আমি বলি যে গ্রোথ ট্র্যাপ। সো আমি এটা বলে দেন আপনার আসতেছি। গ্রোথ ট্র্যাপ বিজনেসম্যানরা বেশি পড়ে, ঠিক আছে? তারপর আমি আসছি নতুন কপি করার, যে বিজনেসম্যানরা দেখেন যখন দেখে যে কিছুটা হচ্ছে, সে তখন মনে করে এক্সেলারেট করে ফেলি, হ্যাঁ, ওভার এস্টিমেট করাতে সে গ্রোথ ট্র্যাপে, তার মানে সে বেশি ইনভেস্ট করে ফেলে। মেবি প্রসেস, মেবি ইঞ্জিনিয়ারিং, মেবি টেকনোলজি, মেবি বিল্ডিং, হায়ারিং অ্যান্ড অল অফ দিস। বাট এই যে হ্যালুসিনেশন ইফেক্টটা তৈরি হয়, ইট ইজ হ্যাপেনিং ইনসাইড ইজ মেন্টাল ক্যালকুলেশন। এবং সে কিছু জিনিস কাজ করে তখন ওভার বার্নিংটা হয়ে যায়। দিস ইজ ওয়ান থিং। অ্যানাদার রিজন বিজনেসম্যান ফেল করে। আর আচ্ছা, আপনি তিনি যেটা বললেন যে ওই যে আমি ওই আনসারটা আগে আমি যেটা বলছিলাম যে ইফ ইউ ডোন্ট হ্যাভ লাভ ফর দি কজ, এনাফ লাভ ফর দি কজ, আপনি কপি করে টাকা দিয়ে অন্যের টাকা নিয়ে, ইট ডাজ নট গো, বেশি দিন যায় না। হ্যাঁ, কারণ আপনি চ্যালেঞ্জের মুখে পড়বেন, আপনি ফেল করবেন, রাইট? আপনি হোঁচট খাবেন, আপনার পকেটের টাকা শেষ হবেই হবে। মানে আপনি চ্যালেঞ্জে যে পড়বেন, আপনি আপনার টিম মেম্বার বিট্রে করতেই পারে, চলেই যেতে পারে। সো আপনার এনাফ কম্পিটিশন চলে আসতে পারে। বাট যদি আপনার, আবার সেটা বলছি, এনাফ লাভ থাকে, ইউ উইল স্টিক টু দ্য গেম। So copy paste solution or with a hindsight, the glossy and all the glitters as not gold, যে উপরের ফ্ল্যাশি জিনিস দেখে যদি কেউ ভাবে যে এখানেই সোনা আছে, অ্যাকচুয়ালি ইট ইজ এ গ্লিটার। আমরা যখন ওই যে বাসে চড়ি না, যখন কোথাও যাই গরমকালে বাসে বা গাড়িতে, ওই দূরের পিচ ঢালা রাস্তায় দেখা যায় পানি, মরিচিকা, বাট ওটা আসলে পানি না। আপনি যত যাবেন ওই দূরে পানি। তো ওইটা দেখে ভয় পেয়ে জাম্প করাটাও যেমন, আউট করাটাও যেমন বোকামি, না আমি যাবো না, পানি আছে সামনে। সো বিজনেস ইজ লাইক দিস। আপনার সামনে অলওয়েজ ডিফারেন্ট ট্রাক তৈরি হবে, এভরি আওয়ার, এভরি মিনিট ইউ গট টু ডিসাইড। সো এই যে ডিসিশন মেকিং পাওয়ার এবং ইনটিউটিভ পাওয়ার ইজ এ ভেরি ভাইটাল ফোর্স। ক্রিয়েটিভ পাওয়ার, আমরা বলি না প্রবলেম সলভিং কোত্থেকে আসবে?
you got to have a creative power, you got to have enough energy. ভিতরে যদি ভাইটালিটি যদি না থাকে ইন দ্য মাইন্ড অ্যান্ড ইন দ্য ফিজিক, আপনি ফিজিক্যালি টায়ার্ড, মেন্টালি এক্সস্টেড, আপনি একটা ভালো ডিসিশন নিতে পারবেন, ভালো থিঙ্কিং করতে পারবেন সম্ভব না। আই এম এক্সস্টেড ফিজিক্যালি, মেন্টালি। সো এই জিনিসটুকু না মানুষ আন্ডার এস্টিমেট করে, বিকজ এটা এমন একটা জিনিস, ইট রিকোয়ার্স এ লট অফ এনার্জি, lot of passion, lot of try, ifs and buts. So copy paste doesn't work. ফোকাস রাখাটা অনেক ক্ষেত্রে হচ্ছে টাফ হয়ে যায়। দুটো কারণে টাফ হয়ে যায়। একটা তো হচ্ছে অন্যদের ফ্লাশিনেসটা দূর থেকে অনেক বেশি গ্লিটার মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে স্ট্রাগলটা অনেক ক্ষেত্রে বিয়ার করে ট্র্যাকশনটা আমরা পাই না আর কি। যেটা ওই যে অনেক ক্ষেত্রে আমরা আপনি রেস্টুরেন্টের এক্সাম্পল দিচ্ছিলেন যে প্রসেসটাকে আমরা বিশ্বাস করে উঠতে পারি না। এর বাইরেও ফোকাস ধরে রাখাটা রিলেটেড আপনার কোনো সাজেশন আছে কিনা, যে হাউ ক্যান উই স্টে ফোকাস ফর এ লঙ্গার ডিউরেশন আর কি? ওকে, সো ডেফিনেটলি যেটা একটা খুব সিম্পল মেথড, যে সবসময় নিজেকে এই জিনিসটুকু নিয়ে আসা, যে তিনটা জিনিস, যে হোয়াট শুড আই ডু, হোয়াট শুড আই কন্টিনিউ ডুইং ইট, ওকে, নাম্বার টু, হোয়াট শুড আই স্টপ ডুইং ইট। কারণ যদি এই প্রশ্নটা না করি হোয়াট শুড আই স্টপ ডুইং ইট, তাহলে যেটা হবে আপনি রং থিং, রং টাইমে, রং প্লেসে করতেই থাকবেন। So these two questions can save. So what should I do and what should I stop doing? এখন এটা হতে পারে এভরি ডে, এটা হতে পারে এভরি মান্থ, এভরি ইয়ার, আপনি যেই ফ্রেমে দেন। আমি একটা ফ্রেমওয়ার্ক দিলাম, ওকে, নাম্বার টু। নাম্বার থ্রি হলো হোয়াট শুড ইউ কন্টিনিউ ডুইং ইট, কন্টিনিউ, অর্থাৎ আপনি বিগত বছর করেছিলেন, স্টপড, নাও ইউ শুড কন্টিনিউ দ্যাট। মাঝখানে অনেক আননেসেসারি জিনিস যখন চলে আসলো, এবার যখন থার্ড কোয়েশ্চেনটা করবে, আইদার ইউ উইল স্টপ or you bring something you did earlier, now continue. দেখেন এই তিনটা জিনিস, স্টপ, স্টার্ট অ্যান্ড কন্টিনিউ, ইটস এ ফ্রেমওয়ার্ক। স্টপ, স্টার্ট অ্যান্ড কন্টিনিউ। স্টপ ডুইং আননেসেসারি থিং, স্টার্ট ডুইং নিউ থিংস, নিউ মানে যেটা আগে করেন নাই, কন্টিনিউ মানে আগে করেছেন, নাও কন্টিনিউ। তাহলে দেখবেন যে আপনি ন্যারো ডাউন হয়ে, রবিন শর্মা বলে মানাইকাল ফোকাস, লেজার ফোকাস। There is no other torika but to ask, am I doing? Am I stopping? Am I continuing? I hope this can help people. So আমাদের দিক থেকে লাস্ট প্রশ্ন হচ্ছে, যেই পার্সনটা এখন হচ্ছে ধরেন ইউনিভার্সিটিতে ঢুকছে ফার্স্ট ইয়ারে, এখনকার দিনে ইয়েস কমিউনিকেশন টেকনোলজি অনেক কিছু চেঞ্জ হচ্ছে, অপরচুনিটিগুলো অনেক ব্রডার হচ্ছে, আবার ফান্ডামেন্টালস কিন্তু ফান্ডামেন্টালস জায়গার মধ্যেই রয়ে আছে আর কি। সো আপনি তাদেরকে কি সাজেশন দেবেন, যে পার্সনটা হচ্ছে এখন ফার্স্ট ইয়ার অ্যাট ইউনিভার্সিটি, তাদের হয়তো কেরিয়ার শুরু হয় নাই বা কেউ অলরেডি শুরু করবে বা এরকম একটা সিচুয়েশনে আছে, তাদের জন্য আপনার কি সাজেশন বা রিকমেন্ডেশন আছে? ওকে, আমি এখানে ছোট্ট একটা স্টোরি বলি। একটা ব্যক্তি, একটা ওয়ার্ল্ড ফেমাস ভদ্রলোকের নাম, আমেরিকান ফিলোসফার, writers and personal development industry giant figure, Earl Nightingale ভদ্রলোক, উনি টনি রবিন্সের আগে, তাদের আগে, জিম রনের আগে, এই ভদ্রলোক আর্ল নাইটিঙ্গেল, উনি চমৎকার একটা কথা বলেছেন যে আমি জানি না কে অ্যাকচুয়ালি ইংলিশ অ্যালফাবেট আবিষ্কার করেছে, ABCDEF, বাট যিনি করেছেন, হ্যাটস অফ, বিকজ হি স্টার্টেড উইথ A, and A stands for attitude. আপনি যদি A না থাকে, you cannot go to the J, right? So A, attitude যদি না থাকে, you cannot progress. আপনার অনেক কিছু আছে। আর্ল নাইটিঙ্গেল তার এক্সাম্পল দিচ্ছে যে you would be flat tire. Now you're putting a Mercedes-Benz flat tire, you cannot run. So you have a degree, you have a qualification, even if a good skill, but your attitude is very poor, very bad,
attitude is, no, boss, I know enough. I do not need your guidance. No. So, আমার কথা বলে লাভ নেই, আমি nobody. So that's why I'm telling you somebody who has done something significant in the world of personal development. Attitude and attitude. যদি সেটা থাকে, you will learn. আজকের জন্য যেটা দরকার শিখবেন, কালকের জন্য যেটা লাগবে শিখবেন, পরশুদিন যেটা লাগবে শিখবেন, 1 বছর পরে যদি বলে সব ভুলে যাবেন, নতুন কিছু শিখেন, এটা হবে। সো লার্ন, আনলার্ন অ্যান্ড রিলার্ন, এই প্রসেসটাই যাবেন when you have right attitude, because I am not 100% correct. I am not correct at all. I need to learn. And reach out to like আমার সিনিয়র আছে, ক্লাসমেট আছে, ফ্রেন্ড আছে, ও একটা ফ্রেন্ড হয়তো একটা জিনিসে ভালো আছে, রিচ আউট যে কিভাবে করতেছিস, কি করতেছিস, বা সিনিয়র ভাই আছে, আপু আছে, রিচ আউট করে যে ভাই আপু আপনি কি করতেছেন, কিভাবে করতেছেন, ফ্যাকাল্টি আছে, হয়তো ওয়ার্স্ট কেস ওখানে রিজেকশন সংখ্যা খুবই কম, আমার কাছে মনে হচ্ছে মেবি 30% 40% রিজেকশন রেট, যে একজন সিনিয়রকে বললাম, একটা ফ্রেন্ডকে বললাম, সে কিছুই বললো না তোরে দেখাইতে পারবো, এটা রিজেকশন পার্সেন্টেজ খুবই কম। সো রিচ আউট, এবং অনলাইন আছে, বিভিন্ন কমিউনিটি আছে, বিভিন্ন ভিডিওস আছে, ইউটিউব আছে, কাউকে জিজ্ঞেস না করলেও সেখান থেকেও কিন্তু আমরা উই ক্যান গেট দোজ ইনসাইটস। সো রিসোর্স অ্যান্ড ইনফরমেশন অ্যাভেলেবিলিটির যুগে একটা মানুষ যদি হচ্ছে তার পেটের ক্ষুধাটাকে ঠিকমতো করে প্রায়োরিটি দিতে পারে, দে ক্যান ফাইন্ড এ সলিউশন। এটাই হচ্ছে আমার কি লার্নিং ফ্রম ইউ। থ্যাংক ইউ কামরুল ভাই, অনেক কিছু জিনিস জানতে পারছি, শিখতে পারছি, আপনার অনেক লাইফ স্টোরি থেকে, অনেক এক্সপেরিয়েন্স থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। এই জিনিসগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা থাকলো, আরো অনেক ইম্প্যাক্ট তৈরি করবেন ইনশাল্লাহ, সেই জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ অলসো ফর ইনভাইটিং মি। আর যারা শুনছে তাদেরকে ধন্যবাদ। সো may Almighty bless everybody. Thank you.